শুভ অপরাহ্ন। বিদ্যামন্দির পরিবারের সম্মাননীয় সকল সদস্যকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রসায়ন বিভাগের অধ্যাপক অতনু ভট্টাচার্যের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। এই প্রসঙ্গে একটি সংযোজন, সেটা আপনাদের বিবেচনার জন্য। এটা কি বিদায় সম্বর্ধনা নাকি অবসর সম্বর্ধনা? অবসর উপলক্ষে সম্বর্ধনা। কেননা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে কর্মজীবন, সেখান থেকে তিনি অবসর নিচ্ছেন, কিন্তু যে কোনো পেশাদার মানুষ এই প্রাতিষ্ঠানিক কর্মব্যস্ততার বাইরেও তার অভিজ্ঞতা, তার দূরদর্শিতা, তার কাছ থেকে উত্তর প্রজন্মের অনেক কিছুই শেখার থাকে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক সেই 1986 সাল থেকে। আমার 86 সাল, যখন আমি অধ্যাপক অতনু ভট্টাচার্যের এই জীবনপঞ্জির ঘটনাগুলো দেখছিলাম, 86 সাল মানে ব্যক্তিগতভাবে আমি তখন ক্লাস 6-এ পড়ি, আর সেই বছর মারাদোনা বিশ্বকাপ জিতেছিলেন। সেই সময় থেকে আজকে 2024, অনেক গল্প আছে। এখন এই প্রাতিষ্ঠানিক কর্মজীবনের এই শেষ বেলায় আমাদের খানিকটা আলাপচারী সময় কাটানো, আনুষ্ঠানিক সম্বোধনের বাইরে গিয়ে অতনুদার কাছ থেকে আমরা কিছু শুনব। আমাদের পক্ষ থেকেও অনেকেই কিছু বলবেন। আমরা দ্রুত আমাদের অনুষ্ঠানের মধ্যে চলে যাই। প্রথমে অতনুদাকে নিয়ে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশিস জানাকে। সবাইকে শুভেচ্ছা। মঞ্চে মহারাজরা আছেন, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি আছেন, আর আমাদের অত্যন্ত প্রিয় অতনুদা আছেন, যার আজকেই কর্মজীবনের শেষ দিন। খাতায় কলমে আমরা যদি চাই, উনিও যদি চান, তাহলে আমাদের ছাত্রদের নিবেদন, আমাদের অনুরোধ, উনি আরো কিছুদিন এখানে আসার জন্য যদি রাজি হন, আমরা অত্যন্ত আনন্দিত হব। আমরা নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধ মনে করব। ক্লাসে যাচ্ছি, ঠিক তার পরের ক্লাসটাই অতনুদার। একটু আমার গড়িমসি করতে করতে দেরি হয়েছে, 2-4 মিনিট এদিক ওদিক হয়েছে। অতনুদা মনে করিয়ে দিলেন, এই জানা, তুমি কিন্তু তাড়াতাড়ি নেমো, কোয়ান্টাম মেকানিক্সের থিওরিটা অত পড়াতে হবে না, শেষ পর্যন্ত তো ওকে অর্গানিক কেমিস্ট্রি করতে হবে। এই হচ্ছে অতনুদা। নোবেলটা কিন্তু তুমি দেখো ঠিক অর্গানিক কেমিস্ট্রি থেকেই পাবে। এই হচ্ছে অতনুদা। অতনুদা যতক্ষণ এইখানে ছিলেন বাধ্য হয়েই বলছি, কারণ আমরা শুনে নিয়েছি উনার মুখ থেকে যে খুব সেরকম উনার নিজের ভিতর থেকে যদি ডাক না দেয়, সাড়া না পান উনি, এখানে বোধহয় এখন কিছুটা কর্মবিরতি রাখতেই চান। আমরা সাথে ছিলাম, আমাদের সাথে উনি ছিলেন।
ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এই যে জায়গাটা বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, কখনো উনি ইনঅর্গানিক কেমিস্ট্রিকে এই রেশারেশির জায়গাটা আনেননি। এটা ঠিক যেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই ডার্বি ম্যাচের উত্তেজনার মতো, সারাক্ষণ এইরকম একটা ব্যাপার খুনসুটি লেগে আছে। সেটা শাহিদ জয়েন করার পরে আরো বেশি করে আমরা এটা লক্ষ্য করি। আমাদের নিজেদের মধ্যেই এত রকমের আলোচনা, বন্ধুত্বপূর্ণ, খুনসুটি, রাগ অভিমান সব রকম ছিল, সব রকমই যেরকম থেকে থাকে একটা গোটা সংসারে, সেই রকম ভাবেই, মানে আমরা নিজেদের বাড়ির পরিবারের কথা বলছি, ঠিক সেই রকমই অতনুদাকে আমরা একেবারেই আমরা খুব নিজের মতো করে, বড় দাদার মতো করে আমরা দেখে এসেছি। আমি জয়েন করেছিলাম 2001-এ। জয়েন করে উনাকে সহযোগী হিসেবে পেয়েছি। আমার অনার্স গ্র্যাজুয়েশনের সেই সময়কার কথাটা মনে পড়ছে। ওনার নাম শুনেছিলাম, 90-93 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখন প্রেসিডেন্সি কলেজ থেকে। ওনার নাম শুনেছিলাম, কিন্তু যোগাযোগ করে ওঠা হয়নি কোচিং ক্লাসের পড়ার সুবিধা পাওয়ার জন্যে। বাড়ি অনেক দূরে, মানে আমাকে অনেকটা দূরে, অনেকটা পরিশ্রম করে যেতে হতো। কাজের জায়গায় এসে আমি ঠিক যেরকম ভেবেছিলাম যে খুব গম্ভীর অন্যরকম হবে, সেই ভাবটাই উনি কাটিয়ে দিলেন, যে একটা বন্ধুত্বপূর্ণ মেলামেশা তৈরি করলেন। সেই জায়গাটা খুব আমার মনে পড়ে। এবং এখানে 24 বছর, প্রায় 24 বছর কাটিয়েছি। ওনাকে এতটুকু আমি মনে হয় না কোনোদিন পড়াশোনার বাইরে, মজা ঠাট্টার কথা বলছি না, পড়াশোনাটা কতটা সিরিয়াসলি নিতে হয়, ছাত্রদেরকে পড়াতে গেলে কতটা অধ্যাবসায়ের মধ্যে থেকে করা উচিত, সেটার উদাহরণ কিন্তু আমি ডিপার্টমেন্টে থেকেই দেখেছি। তার জন্য আমার বাইরে যাওয়ার দরকার নেই। এটা আমাদের একটা শিক্ষা, আমার ব্যক্তিগত শিক্ষা, মাথায় রাখবো। আপনি খুব ভালো থাকবেন, আর দরকার পড়লে কোনো সাহায্যের জন্য এতটুকু, যতই ক্ষুদ্র হোক না কেন, আমরা আছি। আপনি ডাকলেই আমরা থাকবো। এবার বলবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রাশিস বন্দ্যোপাধ্যায়। মঞ্চে যারা আছেন মহারাজদের এবং শ্রদ্ধেয় আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি, আইকিউসি কোঅর্ডিনেটর, তাদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি একটা ভার্চুয়াল হলেও প্রণাম জানাই অতনুদাকে। অতনুদার সঙ্গে আমার যতটা ট্রানজ্যাকশন, লেনদেন, যোগাযোগ, কথাবার্তা হয়েছে, সেটা ফ্রিকোয়েন্সি খুব কম, কিন্তু ইন্টেন্সিটি খুব বেশি। আজকে চেষ্টা করব অতনুদা যেভাবে এত কম কথায় এত কিছু বোঝাতে পেরেছে মানুষকে, আমাকে শুধু নয়, আমাদের স্টাফ রুমে কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা হচ্ছিল এবং সুব্রতদার সঙ্গে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, তাতে করে যে ঠিক কতটা কাছের আমি মনে করতে পেরেছি, যে এখানে কিছু মানুষকে আমার থেকে বয়সে ছোট হলে মনে হয়েছে একে আপনি বলাটা আমার উচিত ছিল, হয়তো অভ্যাসবশত পারিনি। আর এই মানুষটা আমার থেকে এত সিনিয়র, সেই মানুষটাকে দেখে কিন্তু আমার তুমি ছাড়া কিছু বলতে ইচ্ছে করেনি। এখন আমি অতনুদা তুমিই বলি। এটা একটা অদ্ভুত সম্পর্ক, মানে আত্মীয়তার মতন। আজকে একটু আগেই দেবাশিস যে কথাগুলো ওখানে বলছিল, এটা যেন একটা দাবির জায়গায় চলে যায় আমাদের। এটা ঠিক সেভাবে আবদার হয়তো নয়, যে এত বছর এখানে কাটিয়েছেন, আজকে তার বিদায় বেলা, কি শুভঙ্কর যে কথাটা বলছিল একটু আগে, যে অবসর, এইসব মানুষের অবসর হয় না। একটা পলিটিশিয়ানদের সম্পর্কে বলা হয়, ওয়াই ইজ দেয়ার নো
রিটায়ারমেন্ট এজ ফর পলিটিশিয়ানস। সেটার উত্তরে বলা হয়, ফ্লিপ সাইড, কাউকে কোনো রকম আঘাত না করে বলছি, why is there no retirement age for politicians? উত্তরে বলছি, it is because only those who work retire. আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু রাজনীতির মধ্যে নেই, অতনুদা তো নেই নিশ্চয়ই, কারোর সঙ্গে তার পটন পটনের বাইরে কোনো ট্রানজাকশন হয়েছে বলে আমার জানা নেই। 86 সালেও তখন মারাদোনার উন্মাদনায় বাঙালি মেতেছে যখন, তখনও অতনুদা হয়তো বা মারাদোনা নিয়ে বাকি বাঙালিরা যেভাবে ভাবিত ছিল নাই থাকতে পারে। আজকে আগামী দিনে আমি এখানে শেষ করছি এই বলে যে অতনুদা খুব কম কথার মানুষ, তো আমিও ফর এ চেঞ্জ চেষ্টা করছি খুব কম কথার মানুষ হওয়ার এই মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে। দাদা বারবার এখানে ফিরে আসবে, আমাদের মধ্যে আছে, দাদার সঙ্গে আমরা আড্ডা মারবো, যেটা এতদিন ধরে হয়তো হয়ে ওঠেনি। নতুন অবতারে, ইন এ নিউ অবতার, অতনুদা উড বি উইথ আস আড্ডার স্পিরিটে, স্টাফ রুমে এবং বিদ্যা মন্দিরে। পড়াতে তো আসবেন, সেটা তো অনেকদিন ধরে হয়েইছে, সেটা তো চলতেই থাকবে। তার সঙ্গে সঙ্গে এই দিকটা আরো বেশি করে করে দাদার কাছে আমাদের আবদার নয়, দাবি থাকবে। দাদা এবার বলবেন রসায়ন বিভাগের অধ্যাপক আসাদুল্লাহ মল্লিক। বঞ্চিত হবে, তাই বলবো যে বিভাগ যেমন চাইছে আমরাও সেরকম বলবো যে অতনুবাবু অবসর হয়নি, অবসর হতে পারে না, তার জীবন শেষ পর্যন্ত থাকা পর্যন্ত, অতএব তিনি থাকবেন। এবং যদি এখানে নাও আসেন, তার যে ছাত্রদের জন্য যে দেওয়ার সেটা নিশ্চয়ই তার থাকবে। ভালো থাকবেন অতনুবাবু, ভালো থাকবেন অতনু স্যার। রঞ্জনদার বক্তব্যের মধ্যে একটা মজার দিক আছে। একটা হচ্ছে অতনুদা ফোরফ্রন্টে থাকতেন না, সেফ সাইডে থাকতেন, সেফ সাইডে থেকে বিদ্যা মন্দিরের রসায়ন বিভাগকে সেভ করে যেতেন, মানে কেমিস্ট্রি বিভাগের লেভিয়াসিন অতনুদা। এবার রসায়ন বিভাগেরই অধ্যাপক সৈয়দ শাহেদ রিয়াজ। সবাইকে নমস্কার। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে একটা সেমিনার হয়ে গেল, যেটা একটু আগে আমাদের বোধহয় আসাদ উল্লেখ করলো। অনেকে হয়তো জানেন না, এই যে সেমিনারটা হয়েছে, এই সেমিনারের আয়োজনের পেছনে মূল অনুপ্রেরণা কিন্তু ছিল আমাদের এবিএইচ এর অবসর গ্রহণ। এবং এই উদ্যোগটা, ইনিশিয়েটিভ যেটা, সেটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের তরফ থেকে নয়, এসেছিল অতনুদার ছাত্রদের তরফ থেকে। মানে ছাত্র যারা দেশের বাইরে, ওকে অনেকে আছেন, দেশের বাইরে নানা রকম খুব উচ্চমানের কলেজ, ইউনিভার্সিটি, আইআইটি, আইজার বা অন্যান্য রিসার্চ ইনস্টিটিউট, বাইরের ইউনিভার্সিটিতে তারা প্রায় প্রত্যেকেই প্রতিষ্ঠিত। এবার এরা যখন এলেন, এরা প্রায় প্রত্যেকেই যেটা চাইছিলেন সেটা হচ্ছে যে এবিএইচ অবসর নিয়ে চলে যাবেন, রিটায়ারমেন্ট করে নেবেন, কাজেই তা হয়তো আর কলেজে সেভাবে এলে ওনাকে হয়তো দেখা হবে, তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আগে তাকে একবার আসা এবং তাকে একটা মানে শ্রদ্ধা নিবেদন করা। এই কোনো একজন আন্ডার গ্রাজুয়েট কলেজে পড়িয়ে এতটা তখন পড়িয়েছেন যিনি চিরকালই, তাকে কেন্দ্র করে এই রকম মুগ্ধতা বা উচ্ছ্বাস আমি অন্তত আগে দেখিনি, কোথাও দেখিনি আমি। আর এদের সঙ্গে আলোচনা করে বা আমি যেটা নিজে বললেন, যেটা আমি কিন্তু আমি যখন ছাত্র ছিলাম, আমি কিন্তু এই কলেজের এবিএইচ এর নাম আমি শুনেছিলাম। আমি জানতাম যে এবিএইচ যে কয়েকজন খুব ভালো টিচার আছেন কলকাতায়, এবিএইচ তার মধ্যে অন্যতম। পরে আমি যখন মাস্টার্স করতে গেলাম, তখনও আমি বুঝতে পারলাম যে মানে তখনও যারা শুনতাম সেটা হচ্ছে যে এবিএইচ হচ্ছেন এখনো অবধি যারা আছেন তাদের মধ্যে একজন। পরে যারা বুঝেছি আরো পরে, যে এবিএইচ শুধু যে এই আমাদের এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের টিচারদের মধ্যেই খুব উপরের উঁচু মানের তা নয়, শুধু আন্তর্জাতিকভাবেও এই মানের শিক্ষক খুব একটা সহজলভ্য নয়। এরা সবাই
হয়তো অনেকে আছেন যারা বিজ্ঞানী, অনেক কাজ করেছেন, নিজের বিষয় নিয়ে হয়তো অনেক বেশি জানেন বা অনেক বেশি গবেষণা করেছেন, কিন্তু সার্বিকভাবে অর্গানিক কেমিস্ট্রির প্রায় সমস্ত ব্রাঞ্চের ওপর তার এই দখল বা এই গভীরতা, এটা কিন্তু খুবই বিরল। সেটা এই বাইরে যারা আছে তারাও এর একমত হন। বিশেষ করে আমার মনে পড়ছে, এখানে আমি বলছি, আমি একটু অবসরভাবে কথাগুলো বলছি, যেমন আমার মনে পড়ছে এখনই আমাদের এখান থেকে একজন কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশনে জয়েন করেছেন বেশ কিছুদিন আগে। মানে তিনি আমার ছাত্র নয়, মানে আমার অনির্বাণের থেকে হয়তো কয়েক বছরের সিনিয়র। তিনি কিন্তু প্রথম জয়েন করে কেমব্রিজ ইউনিভার্সিটিতে জয়েন করে দীর্ঘ একটা মেল করে জানিয়েছিলেন খবরটা এবিএইচকে। এবিএইচ এর প্রতি ছাত্রদের অ্যাটিটিউড এখান থেকে বোঝা যায়। এবার আমি আসছি এই নিয়ে, তো অনির্বাণ বলবে, অনির্বাণ তো নিজের ছাত্র, অনির্বাণ আরো ভালো বলতে পারবে ব্যাপারটা নিয়ে, আমি তো কখনো সেভাবে পড়িনি, এবার আমাদের এটাও আলাদা। এবার এটা আমরা সবাই জানি মোটামুটি কলেজে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির খুব ভালো টিচার এবিএইচ, এবং সেই সঙ্গে আধ্যাত্মিকতার প্রতি ওনার বিশেষ আগ্রহ বা আকর্ষণ আছে। এখন এই দুটো মেলালে যেটা হয়, সাধারণভাবে যে ধারণাটা তৈরি হয়, যে বাইরে যদি কাউকে বলা হয় যে কেমিস্ট্রি খুব টিচার, খুব ভালো পড়ান এবং খুব রিলিজিয়াস, সবাই এটা যেটা ভেবে নেয়, মানে মাইন্ডস আয় যেটা হয়ে যায় যে খুব গুরুগম্ভীর একজন মানুষ, এটা একটা হয়ে যায় সবার আইডিয়া। কিন্তু এবিএইচ কিন্তু আদপেই তা ছিলেন না। এটা হয়তো অন্য ডিপার্টমেন্টের টিচাররা হয়তো অতটা জানেন না। এবিএইচ কিন্তু কেমিস্ট্রির বাইরে প্রচুর কথা বলতেন না এমন একেবারেই নয়। উনি যখন পাশে এসে বসতেন, তারপর থেকে উনি কিন্তু টানাই বিভিন্ন বিষয়ে কথা বলে যেতেন, যেটা আমরা বলতাম, যে আমি বলতাম বিশেষ করে, যে ঘন্টাখানেক সঙ্গে এবিএইচ, মানে উনি ঘন্টাখানেক ধরে আগের দিনে বা তার আগের দিনে ওই এবিপি আনন্দ, যেটা আমি আগেও বললাম, বা এসব ধরনের কি আলোচনা হচ্ছে সেসব নিয়ে কিন্তু টানা আলোচনা করে যেতেন। বা ইস্ট বেঙ্গল মোহনবাগানের কথা বলছে, কিন্তু উনি রাজনীতি নিয়েও প্রচুর কথা বলতেন, অন্যান্য বিষয় নিয়েও প্রচুর কথা বলতেন, এবং খুব খুব সরস মানুষ ছিলেন। ওনার যে মানে টিচার, যে আমাদের ওই টিচার্স ডেটে যে ভাষণগুলো যেতেন, সেগুলো সরসতায় পরিপূর্ণ থাকতো এমনি। আর সবসময় উনি খুব একটা, আমি দেখেছি ওনাকে সবসময় খুব লাইট মেজাজে থাকতেন, খুবই হালকা মেজাজে থাকতেন সবসময়। সেটা খুবই মানে কি বলবো, খুব প্রাণবন্ত। এবং অর্গানিক কেমিস্ট্রি নিয়ে হয়তো ভাবছেন বা এবং টিচিং এর ক্ষেত্রে যেটা দেখতাম, উনি খুব ভীষণ রকম ভাবে উনি তো এতদিন ধরে পড়াচ্ছেন এত ভালো, কিন্তু তার মানে ক্লাসের আগে কিন্তু উনি খুব সাজিয়ে নিতেন পুরো বিষয়টা। যেটা জিজ্ঞেস করা, যেটা বুঝতে পেরেছি, উনি মেনলি যেটা করতেন, যে ওই টাইমের মধ্যে জিনিসটাকে শেষ করার জন্য এটা করতেন। তুমি ঠিক ঢুকতেন ঠিক টাইমে এবং বেরোতেনও ঠিক টাইমে। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা মজা করে বলি যে অর্গানিক কেমিস্ট্রি যারা পড়ান, তাদের অনেকে যারা ভালো পড়ান, তারা অনেক সময় মানে যখন আবেগপ্রবণ হয়ে পড়েন, তারা থামতে পারেন না, তারা একের পর এক কেমিস্ট্রি রিয়াকশন দেখিয়ে যান। কিন্তু এবিএইচ কিন্তু একদম উজ্জ্বল ব্যতিক্রম, মানে একদম এক্স্যাক্টলি ওই টাইমে বেরিয়ে আসতেন ঠিক বেল পড়ার। আর আমি যদি ওনার আগে ক্লাস থাকতো, আমি যদি 5-6 মিনিট একটু দেরি করেছি, আমি বেরিয়ে এসে দেখতাম এবিএইচ দাঁড়িয়ে আছেন ওখানে। কাজে আমি জেনে নিতাম ছাত্রদের কাছ থেকে পড়ার কাজটা এবিএইচ, তাহলে আমাকে সেই অনুযায়ী শেষ করতে হবে, কোনো রকমে গুটিয়ে আমাকে চলে আসতে হবে, কারণ বেরিয়ে দেখবো দাঁড়িয়ে আছেন, হাসি মুখে দাঁড়িয়ে আছেন। যাই হোক, উনি তো বলছেন যে অবসরের পর উনি খুব একটা আগ্রহী নন এখনো অব্দি, যেখানে এই সেমিস্টারটা উনি যে থার্ড ইয়ার যারা পড়াচ্ছেন তাদের হয়তো শেষ করবেন, তারপরে উনি আর চাইছেন না। তো আমি আগেও বলেছি ওনাকে, এখনো বলছি, এখান থেকেও বলছি, যে এতদিন আপনারা 5 দিন আমরা কাজ করি, 5 দিন, আর 2 দিন, একদিন অফ থেকে বাদ দিয়ে একদিন ধরুন ছুটি হয়। এবার এখন আপনি টানা 7 দিন ছুটিতে থাকাটা আপনার পক্ষে করে ভালো হবে না। আপনি অন্তত একদিন আসুন, 6 দিন ছুটিতে থাকুন, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। যতদিন অব্দি উনি শারীরিকভাবে সক্ষম আছেন, এখনো শারীরিকভাবে যথেষ্টই সক্ষম আছেন উনি, আমার মনে হয় ওনার এই যে অভিজ্ঞতা বা ওনার এই যেটা মেধাটা, সেটা হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওনার কতটা ক্ষতি হবে জানি না, কিন্তু আমাদের ছাত্রদের বা আমাদের বিশেষভাবে ক্ষতি হবে। আমি আর কি বলবো, অবসর জীবন ওনার খুব ভালো কাটুক, হ্যাঁ, এইটুকু আমি শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। এই বলে আমি শেষ করছি। এবার বলবেন আমাদের মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক গোপাল চন্দ্র বাইন। মঞ্চে আসীন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ, উপাধ্যক্ষ মহারাজ, পরীক্ষা নিয়ামক মহারাজ এবং অন্যান্য মহারাজ বৃন্দ, আইকিউসির কোঅর্ডিনেটর এবং আমার
বিদ্যা মন্দির পরিবারের সমস্ত সহকর্মীরা এবং অবশ্যই অতনুবাবু। তো আজকে ওনাকে নিয়ে কিছু বলবার কথা যখন ভাবছি সকালবেলায়, তখন মনে পড়লো কয়েকদিন আগেই আমি ওনার কাছে গেছিলাম কিছু কথা বলবার জন্য। সেই সময় দেখেছিলাম ওনার মুখমণ্ডলের মধ্যে একটা দিব্য প্রসন্নতা এবং চোখের মধ্যে দেখেছিলাম তরুণের স্বপ্ন। সেই কথোপকথন আমার কাছে খুবই উদ্দীপনামূলক এবং আমি দেখেছি উনি যখন পথ চলেন ঈষৎ মাথা নিচু করে সম্মুখ ভাগকেই উনি অনুসরণ করেন। সবকিছু মিলিয়ে একটা আদর্শ ওনার আচারে ব্যবহারে সমস্ত কিছুর মধ্যে আমি লক্ষ্য করেছি এবং সকালবেলায় সবকিছু মিলিয়ে আমার মনের ভেতর থেকে কতগুলো কথা উঠে এসেছিল, সেটাই আমি লিখে এনেছি ছোট করে। ভালো হোক, শুধু ভালো হোক, এই শুভ কামনাটুকু থাক আর এক আনন্দ যাপন। জগতের এই দিন রাত, জীবনের এই সুখ দুঃখ যত, আপাত বিচ্ছেদ লিপি, মামুলি দু একটি মান অভিমান তুচ্ছ হয়ে যাক। ক্ষণিক এই মুহূর্তটুকু থাক আর এক আনন্দ যাপন। এই আমাদের জানা চেনা, আমাদের এই দেখাশোনা, কি এক খোঁজের টানে চলনশীল। তবু কি হয় না মনে বছরগুলি কোথাও যেন যায়নি পেরিয়ে? এক একটি পুষ্পার্ঘের মতন ঘিরে থাকে দিনের প্রহর আমাদের যাপন। দিনগুলিও তো ফিরে ফিরে আসে, বৃষ্টির দিন মেঘের আলোয় স্মৃতির সলতে হয়ে থাকে। সময়ের সুঘ্রাণে থাকে এক শ্রমের সৌকর্য আর এক আনন্দ যাপন। এই কবিতাটি আমি অতনুবাবুর উদ্দেশ্যে লিখেছি। আর শেষে বলবো, স্যার ভালো থাকুন। বিদ্যা মন্দিরের শিক্ষক সংসদের পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে আবার বলবো, আমরা আপনাকে বিদায় দিতে চাই না। আপনি আমাদের সহকর্মীদের আবদার রেখে অন্তত সপ্তাহে একদিন করে আসবেন আমাদের মাঝে। নমস্কার। এবারের বক্তা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্দীপন সেন। শ্রদ্ধাভাজনদের শ্রদ্ধা এবং বাকিদের শুভেচ্ছা জানাই। আজকে স্যার অতনুবাবুর এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বলতে এসে মনে হচ্ছে যে একজন শিক্ষকের মূল্যায়ন কিভাবে হতে পারে। একটা হচ্ছে যে তিনি শিক্ষক হিসেবে কেমন ভালো পড়িয়েছেন কিনা, আর একটা হচ্ছে মানুষ হিসেবে কেমন। আজকেই সকালবেলা স্যার যখন বিদ্যা মন্দিরে যোগদান করেন 1986 সালে, সে সময় যিনি অধ্যক্ষ ছিলেন বিদ্যা মন্দিরে, স্বামী মেধসানন্দজি মহারাজ, তিনি আজকে সকালবেলা ঘটনাচক্রে ফোন করেছিলেন এবং আমি প্রসঙ্গক্রমে বললাম যে মহারাজ আজকে অতনুবাবুর ফেয়ারওয়েল। শুনি উনি দুটো কথা বললেন, হ্যাঁ অতনু খুব ভালো ছেলে আর খুব ভালো পড়ায়। তা আমার তখনই মনে হলো যে শিক্ষকের মূল্যায়নের জন্য যদি এই দুটো বিশেষণ যথেষ্ট। এক হচ্ছে ভালো পড়ান তিনি এবং ভালো মানুষ তিনি। তো পড়ানোর ব্যাপারে তো অনেক কথাই বিভাগের মানুষজন বললেন, সেখানে আমার কিছু তেমন বলার নেই। শুধু এটুকু আমি ছাত্র হিসেবে জানি, বিদ্যা মন্দিরের ছাত্র হিসেবে আমার যারা সহপাঠী ছিল সেই সময়, তারাও স্যারের খুব গুণমুগ্ধ এখনো আছে, তখনও ছিল। 90 সাল থেকে আমি পড়েছি এখানে, কিন্তু তার বাইরে আমার কিছু বলার অধিকার নেই।
কিন্তু মানুষ হিসেবে স্যারের যে ভালোত্ব, তার দুটো পরিচয় অন্তত আমি নিজে দেখেছি। একটা হচ্ছে একবার কোনো একটা অনুষ্ঠানে, সম্ভবত আমাদের প্লাটিনাম জুবিলির কোনো অনুষ্ঠান উপলক্ষে বা অন্য কোনো অনুষ্ঠানে, আমার অনুষ্ঠানের বিশেষ ঘটনাগুলি মনে নেই, কিন্তু স্যার বক্তৃতা দিচ্ছিলেন আমাদের বিবেকানন্দ সভাগৃহের মঞ্চে। সেখানে স্যার একটা দারুণ কথা বললেন, যেটা হচ্ছে যে এখানে যারা সন্ন্যাসীরা আছেন তারা তো বিদ্যা মন্দিরে তাদের কাজকে নিজেদের সাধনা হিসেবেই গ্রহণ করেছেন। স্যারের বক্তৃতাতেও সেই কথাটা উঠে এসেছিল, আমার মনে আছে। তিনি কিন্তু এটাকে কেবল পেশা হিসেবে দেখেননি, এটা তার সাধনা হিসেবেই তিনি গ্রহণ করেছিলেন। ছাত্রদেরকে পড়ানোর মধ্যে দিয়ে তিনি এক ধরনের আধ্যাত্মিক সাধনা করছেন। আর দ্বিতীয় একটা কথা, এই কোভিডের সময় আমাদেরই একজন জুনিয়র কলিগ, তার একজন নিকট আত্মীয় অসুস্থ হয়ে পড়েন, জরুরি অপারেশনের দরকার হয়ে পড়ে, এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন ফোনে। এবং আমরা বাকিদের সঙ্গে, আমি অনেক সিনিয়র মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করি, কিছু জরুরিকালীন ভিত্তিতে কিছু অর্থ সংগ্রহ করে তাকে দেওয়ার জন্য সেই মুহূর্তে। তা আমি স্যারকেও ফোন করেছিলাম। তা অন্যদের পক্ষে এই অনলাইনে ট্রানজাকশনটা যতটা স্বচ্ছন্দের বিষয়, স্যারের পক্ষে হয়তো সেটা তেমন ছিল না। স্যার আমাকে বললেন, তুমি একটা কাজ করতে পারো, আমি ব্যাংকে গিয়ে টাকাটা তুলে আনবো, ও যদি আমার এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ স্যার, সে ব্যবস্থা করা যাবে। তা সেরকমই ঠিক হলো। আমাদের সেই কলিগ তিনি গাড়ি নিয়ে স্যারের বাড়ির ওখানে গেলেন, তার সঙ্গে ফোনেও স্যার কথা বলে নিয়েছিলেন গাড়ি থেকে। স্যার কিন্তু যাতে তার বেশি সময় নষ্ট না হয়, নিজের বাড়ি থেকে বড় রাস্তায় বেরিয়ে এসে সেই টাকাটি সঙ্গে গ্রহণ করে নিয়ে এসে গাড়িতে তার হাতে তুলে দিয়েছিলেন। এবং সে যখন জিজ্ঞেস করলো, স্যার ফেরত দেওয়ার কথা, ফেরত দেওয়ার কথা তুমি এখন ভেবো না। এই যে মানে একটা কত বড় মনের মানুষ, এর থেকে পরিচয় পাওয়া যায়। তো এই আর কি বাকি থাকে? একজন শিক্ষক, তিনি যদি ছাত্রদের কাছে নিজের সবটুকু জ্ঞান চর্চার যে সাত জিনিস সেটাকে উজাড় করে দিতে পারেন, আর মানুষ হিসেবে তিনি যদি এরকম অনুভবী হন, তাহলে তার আর পাওয়ার কি থাকে? আমি সেই জন্য স্যারের এই দৃষ্টান্তকে আমরা অনুসরণীয় বলে মনে করি। আমরা শিক্ষক হিসেবে যেটুকু পারি, আমরা মানুষ হিসেবে স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। এবং সবাই যেমন বলছেন, আপনার এই জীবনের যে উপলব্ধি, সেটি যেন আরো আগামী অনেক কাল ধরে আপনি আমাদেরকে শেয়ার করেন, সেজন্য আমাদের আন্তরিক নিবেদন। প্রণাম স্যার। আমরা শুরু করেছিলাম এক অধ্যাপকের অবসর সম্বর্ধনা অনুষ্ঠান, কিন্তু এখন সেই অধ্যাপকের পরিচয়ের মধ্যে একজন মানুষের অনেক রকম গল্প শুনছি। এরপর আমাদের সামনে বলতে আসবেন এই মহাবিদ্যালয়ের IQAC-র আহ্বায়ক এবং অণুজীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অরিন্দম রায়। শুভঙ্করের যে অবসরকালীন সংবর্ধনা শুরু করেছে, সেটা ধীরে ধীরে জমেই উঠেছে। মন ভারাক্রান্ত আর লাগছেন নিশ্চয়ই, স্যার স্থিতধী হয়ে বসে আছেন। তো আমারও এটাই মনে হলো যে গতকালই শুনছিলাম, এ শুধু গানের দিন, এ লাগানো গান শোনাবার। স্যারেরও কর্মজীবন শেষ হতে চলেছে, অবসরকালীন জীবন শুরু হতে চলেছে। বিদায় তো ঠিক নয়, কিন্তু অনেক কিছুই তো বিদায় নেয়। এই বিদ্যা মন্দির প্রতিদিন উনি আসবেন না, স্যারেদের কথা মতন যদি একদিনও আসেন, বাকি 4 দিনের জন্য বিদায় নেবে এই দিন। প্রতিদিনের আশা, এই ক্লাসরুম, স্যার যে চক ডাস্টার নিয়ে পড়াতেন, ছাত্রেরা সেই বইগুলো, এগুলোর থেকে তো স্যারের ছুটি হবে। তো এই ছুটিকে আমি মনে করি স্যার নিশ্চয়ই বিভিন্নভাবে কাজে লাগাবেন। কর্মজীবনে, কর্মব্যস্ততাতে যেভাবে উনি এখানে দিয়ে গেছেন, তার নিয়মানুবর্তিতা, তার প্রজ্ঞা, তার পরিশ্রম, তাতে করে অনেক সময় আমাদের হয় না
পরিবার পরিজন তাদের সাথে বসে সময় কাটানোর, একটু দূরের আত্মীয়দের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা, তাদেরকে চেনা। অর্থাৎ এই অবসরকালীন সময়টাকে আমরা হয়তো এভাবে নতুনভাবে পেতে পারি, নতুনভাবে নিজেকে সমাজে দিয়ে যেতে পারি, নতুন কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। অথবা এটাও তো ভাবতে পারি যে এই যে বিকেল, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, ঠিক তেমনটা নয়। আগামীকাল তো সূর্য উঠবে বলেই মনে হয়। অথবা সন্ধ্যায় গিয়ে যদি বারান্দায় 2 কাপ চা নিয়ে স্যার যদি বসেন ম্যাডামের সাথে, স্যার যদি পছন্দ করেন সিঙ্গাড়া খেতে, সেটাও কিন্তু মন্দ হবে না। অথবা ঘুমোতে যাওয়ার আগে স্যার যেমন ভালোবাসেন ঠাকুরের জপগান, সেটাও হয়তো ভালো করে শুনতে পাননি অনেক দিন, এটাও সময় কাটানোর আরেকটা, অবসরকালীন জীবন কাটানোর আরেকটা পদ্ধতি হতে পারে। পরিশেষে বলি, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। স্যার ভালো থাকবেন। এবার বলবেন রসায়ন বিভাগের পরীক্ষাগার বা ল্যাবরেটরি সহায়ক শ্রী প্রাণেশ সরকার। মহারাজ, ভাইস প্রিন্সিপাল মহারাজ, মহারাজ এবং স্যাররা সকলে যা আছে সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। স্যারকে আমি প্রথমে যা দেখেছি, প্রথম বলবো যে স্যার যখন মানে আসতেন, আমি তো বহুদিন ধরে স্যারকে দেখেছি, সব স্যারই রিটায়ার্ড করে গেছে, অতুনবাবুই রয়েছেন। তো স্যার যখন এসেছিলেন তখন স্যার যখন মানে আমি একটা বলুন নিষ্ঠা ব্রাহ্মণ এবং সরল সিধে, এবং যে এত মানে নিষ্ঠা আমি কাউকে দেখিনি। মানে আমি নিজেও ভগবান বিশ্বাস করি, পুজো করি, আমিও মানি, এই দিন খাই না ওই দিন খাই না, মাছ মাংস ছোঁয়াছুঁই কিছু খাবো না। স্যার যে এইরকম মানুষ, আমি যবে থেকে ঢুকেছি তবে থেকে আমি দেখেছি স্যারকে। স্যার কিন্তু বিদ্যামন্দির ওনার ছেলে পড়াশোনা করে গেছে, কিন্তু ডাইনিং হলটা কোন দিকে স্যার বোধহয় জানে না। হোস্টেলটা জেনেছে পেছন দিকে, কিন্তু ডাইনিং হল ছেলেদের কোথায় খাওয়ানো হয় স্যার সেটা জানে না। এটা আমি সেই জবে থেকে আমি ঢুকেছি স্যারকে প্রথম থেকে দেখেছি। আর স্যার যখন ঢুকতেন আমার ক্লাসরুম, মানে যখন টিচার রুমে ঢুকতেন, স্যার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করতেন, ঢোকার সময় প্রণাম করে নিলেন, তারপরে বসলেন। তারপরে যখন স্যার ক্লাসে যেতেন তখনও দেখতাম স্যার, আমরা তো ওইখানে যাতায়াত করতাম, তখন স্যার দেখতাম ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে স্যার ক্লাসরুমে যাচ্ছেন। এইটা আমার কাছে এত ভালো লাগতো। আর কি মানে, আর স্যার যখন প্র্যাকটিক্যাল করাবেন তখন স্যার মানে আমি ছিলাম অশোক গাছে, আর তো সব আমরা কাকু বলতাম, আমি যেহেতু ওনারা অনেক বড় ছিল আমার বয়সে। তো স্যার যখন প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন তার আগে বলতো যে প্রাণেশ এই জিনিসগুলো আমার রেডি করে রাখবে, বরফ, নুন এবং আমাদের সাকশানগুলো যেগুলো করে রাখতে এবং কেমিক্যালগুলো নেওয়ার কথা স্যাররাও বলতেন। স্যার আগে থেকে মানে এক সপ্তাহ, আমাদের আসাদুল্লাহ স্যার যে বললো না যে 1 সপ্তাহ আগে যে ক্লাস করাতে হবে জিনিসগুলো, তার আগে থেকেই বলে রাখতো। বিজয় বলে, বিজয় এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো রেডি রেখো। আর স্যার ক্লাস করার আগে তো আগেই নিশ্চয়ই মানে 2-4-5 মিনিট আগেই চলে যেতেন। এবং স্যার আমি একটা কথা বলবো কি, স্যারকে ছেলেরা আজ না বহুদিন ধরে যত পুরোনো ছেলেরা আসে না এসেই জিজ্ঞাসা করতো, খালি স্যারের নাম জিজ্ঞাসা করতো, কোন স্যারের নামও জিজ্ঞাসা করতো না। এবি ছিলেন, এসআর ছিলেন, আরও সব স্যাররা ছিলেন, কিন্তু স্যারের নামই আগে বলতেন যে এবি স্যার, প্রাণেশ দা এবি স্যার আছেন? আমি হ্যাঁ স্যার, না গো আসেনি এখনো, স্যার আসবেন, বা স্যার ক্লাসে গেছেন, এসেই স্যারের নামই জিজ্ঞাসা করতো। তো সত্যি স্যার যে ভগবান, আমি প্রথম থেকেই আমি জানতাম স্যারকে মনে প্রাণে ভালোবাসি এবং আমার ভক্তিও প্রচণ্ড ভক্তি স্যারের প্রতি। আর স্যার একদিন স্যার জানেন, আমি এই রিসেন্টলি 3rd ইয়ারের ছেলেরা যারা উঠেছে, তো স্যার না মানে ক্লাসে বসে পড়া, মানে ক্লাসরুমে বসে, মানে ওনার টিচার রুমে বসে পড়ছে, তখন ছেলেগুলো বলছে প্রাণেশ দা দেখুন স্যার দেখুন এমনি, উনি তো এমনি কত মানে পড়া অর্গানিক, আমাদের কেমিস্ট্রির ভগবানই উনি, তাও দেখুন পড়াশোনা করে আমাদের এখন ক্লাস আছে, এখন স্যার আমাদের পড়াতে যাবে, তখন পড়ছে। মানে হ্যাঁ বাবা সত্যিও ভগবান, মানে উনি তো ভগবানই, সত্যিই তো স্বয়ং ভগবানকে দেখা যায়, উনি ভগবানই। একদিন স্যার জানে আমাদের টিচার্স যে ডে হয়, স্যার একটা কি ওনার তো অর্গানিক আমি বুঝি না, যাই হোক স্যার উনি যে একটা ভগবান যে আছে তার সাথে ওই যে ওনার অর্গানিকের যে মলিকুলার যা বলেন যে তার সাথে মিল করে বলে দিল যে ভগবান ওটাও যেরকম আছে তোমাদের কাছে, ভগবানও ঠিক সত্যি করে আছে। ভগবান তুমি যদি বিশ্বাস করো ঠাকুর আছে, ঠাকুর আছে। তো
সেই হিসাবে ছেলেগুলোকে আমি বললাম, তখন স্যারকে এসে বললাম, স্যার ছেলেরা বলছিল আপনাকে যে এরকম স্যার তারা এত সুন্দর পড়াশোনা, নিজে তো স্যার না পড়েই তো আমাদেরকে পড়াতে পারে, কিন্তু স্যার পড়ে তারপরে আমাদেরকে পড়াতে যাচ্ছে, কিন্তু ওরা এরকম বললো। তখন বললো, প্রাণেশ একটা কথা বলবো জানো, 1 ঘন্টা তো ক্লাস, হ্যাঁ তার মধ্যে আমি তো সব পড়িয়ে দেবো ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি কিছু কোনো ভুল টুল হয় তার জন্য ওই 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্তটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে, তাই জন্যই আমি পড়াশোনা করে যাই। সেই জন্য স্যারকে প্রণাম, স্যারকে আমি অভিক বিষয় বলেছি, আমিও বলেছি স্যার আপনারা ছেলেরা বলছে স্যার চলে যাবে তো আমাদের খুব মানে আমরা কি করবো আমরা জানি না। অর্গানিক সত্যি তো ভগবান, তো ভগবান কাকে মানে সত্যি তো ভগবান দেখা যায় না, কিন্তু স্যার ভগবান। আমাদের আজকের এই আনুষ্ঠানিক অবসর সম্বর্ধনার আগে একজন শিক্ষকের জীবনের শ্রেষ্ঠ পাওয়া, তার ছাত্ররা তাকে সম্বর্ধনা জানিয়ে গেছে, এবং সেই অনুষ্ঠানের পিছনে কি আবেগ কাজ করেছে তার আঁচ প্রাণেশ তার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকটাই পাওয়া গেল। এবার বলবেন রসায়ন বিভাগের অধ্যাপক অনির্বাণ সামন্ত। আমাদের একটা ফেয়ারওয়েল ডিপার্টমেন্ট থেকে হয়েছে, যেমন বললেন, সেখানে বলতে গিয়ে দেখলাম অনেক কথা ভুলে গিয়েছি বলতে স্যারের সম্বন্ধে, তা একটু লিখে আনলাম এবারে। সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম ও শ্রদ্ধা জানাই। প্রথমেই বলি এবিএইচ স্যারের প্রথমে বলি যে আমি স্যারকে কলিগ হিসেবে পেয়েছি গত 7 বছর, কিন্তু তার আগে আমি সেখানকার ছাত্র ছিলাম 2004 থেকে 7 স্যারকে ছাত্র হিসেবে পেয়েছি। শুধু আমার বক্তব্য মূলত আমার ছাত্র হিসেবে স্যারকে কিভাবে পেয়েছি আমি সেদিকে অবস্থিত থাকবে। তো প্রথমেই বলি এবিএইচ স্যারের কর্মজীবন থেকে এই অবসর আপাতভাবে খুব স্বাভাবিক এবং সময় উপযোগী হলেও আমার মতো স্যারের ছাত্রদের কাছে এবং রসায়ন বিভাগের কাছে এক যুগাবসান। সন তারিখ দেখে বুঝলাম স্যার যে বছর বিদ্যামন্দির অধ্যাপক হিসেবে যোগ দেন আমার জন্ম সে বছর 1986। এই এতগুলো বছর যখন আমি শৈশব কৈশোর যৌবন কাটিয়ে আজ প্রায় মিড লাইফ ক্রাইসিসের দোরগোড়ায় দাঁড়িয়ে, এর মধ্যে স্যার অক্লান্তভাবে ডিপার্টমেন্টে এসেছেন, ক্লাস নিয়েছেন, প্র্যাকটিক্যাল করিয়েছেন, ছাত্রদের সংখ্যাতীত প্রশ্নের উত্তর দিয়েছেন। আজ স্যারের ক্লান্তি আসা স্বাভাবিক। 2004 সাল, কোন মাস যেন হবে সেটা মনে নেই, শীত না তেমন গরমও না। ভর্তি হলাম কেমিস্ট্রি অনার্স নিয়ে ডিপার্টমেন্টে। হাম হওয়ার কারণে কয়েকদিন পর হস্টেলে এলাম, বেশি দিন না, দিন 10 হবে। জানলাম অ্যাটেন্ডেন্স রেজিস্টার থেকে আমার নাম কাটা গেছে, মানে ক্রস থ্রু হয়েছে। মাঝে মধ্যেই আমার নাম ডাকা হতো না ক্লাসে। স্যারকে একদিন উত্তেজিত হয়ে বললাম, স্যার দীর্ঘ 3 মাস ধরে ক্লাস করছি, তাও আমার নাম ডাকা হয় না। দিন কয়েক পরে কথা, প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, স্যার কোনো কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন, নাম মনে করতে পারছেন না আমার। বললেন, ওই যে ছেলেটা যার অ্যাক্টিভেশন এনার্জি খুব কম, সহজ বাংলায় যারা কেমিস্ট্রি নয় তারা বলতে পারি, এটা বক্তব্যের মানে হলো যে সহজেই খুব উত্তেজিত হয়ে যায়। তো বন্ধুরা খুব রাগাতো হস্টেলে কয়েকদিন, এখনো ইনফ্যাক্ট। নমেনক্লেচার দিয়ে শুরু, তারপর নাসিপুরি স্টিরিও কেমিস্ট্রি, পিটার সাইক্সের অ্যাসিড বেস, কার্বনিক কেমিস্ট্রি, ফিনালে কার্বোহাইড্রেট হেটেরোসাইক্লিক হয়ে অ্যামাইনো অ্যাসিডে আমাদের স্যারের পাঠ শেষ। এইচএস পাস করে আসা এই টিউশন ঘোরা আমাদের কাছে এই 3 বছরে খুলে গিয়েছিল এক অন্য জগৎ। Irrespective of the specialization that we choose at later stage of our life, every single one of us fell in love with organic chemistry. এবং এর কারিগর হলেন তিনি, যার আজকে অবসর। শুধু আমরা না, শয়ে শয়ে ছাত্র যারা পৃথিবীর নানা প্রান্তে নানা পেশায় কর্মরত, শিক্ষক, গবেষক, অধ্যাপক, ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিস্ট, তাদের মন থেকে মুছে যায়নি স্যারের ক্লাসের মুগ্ধতার পটচিত্রগুলি। তাই আজও ডাক পেলে তারা ছুটে আসে দেশের প্রতিটি কোণ থেকে। সাম্প্রতিক শেষ হওয়া কনফারেন্স তারই প্রমাণ।
জানতে চেষ্টা করেছি এই মুগ্ধতার কারণ কি। সবারই প্রায় একই মত, অত্যন্ত অর্গানাইজড, ওয়েল রিহার্সড, পরিমিত শব্দচয়ন, ক্ল্যারিটি অফ থটস, an extraordinary sense of what comes next to what, and above all the ability to spark passion for organic chemistry to each and every mind in his class. নবীন সতেজ প্রাণে শিক্ষার পরশ, দেয়ার কারিগর স্যার। 2019-এ হায়দ্রাবাদ ইউনিভার্সিটি গিয়েছি কিভাবে পড়াতে হয় শিখতে, যার পোশাকি নাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমাদের বলা হতো ছাত্রদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান হলো 8 মিনিট। 8 মিনিট অন্তর সামান্য ব্রেক দেবেন, ক্র্যাক এ জোক, সে সামথিং ফানি অর ইন্টারেস্টিং। হয়তো পরীক্ষিত সত্য, স্যারের আমরা 45 মিনিটে ক্লাস করেছি। স্যার কখনো জোকস বলেননি, ছাত্রদের সাথে বন্ধুর মতো কোনোদিন মিশনও নেই, বজায় রেখেছেন একটা রেসপেক্টেবল ব্যবধান। তবু তার ক্লাস আমরা করেছি অটল মনোযোগের সাথে। আজ সর্বস্তরে ছাত্রদের মনোযোগ আকর্ষণের আপ্রাণ চেষ্টা দেখি। এই নিয়ে নানান ওয়ার্কশপ চলছে। মনোযোগহীনতার এই মহামারীর যুগে স্যারের মতো শিক্ষকদের বড় প্রয়োজন। এই মাস শ্রাবণে স্যারের অবসর। কাল থেকে স্যার আর ডিপার্টমেন্টে নিয়মিত আসবেন না। কয়েক বছর পর থেকে হয়তো পরিযায়ী পাখির মতো বছরে একবার আসবেন, বা হয়তো তাও না। বছর বছর জল ভরা মেঘ নিয়ে শ্রাবণ আসবে, যাবে। আমাদের চালাতে হবে এই ডিপার্টমেন্ট, অক্ষুণ্ণ রাখতে হবে তার প্রাচীন গৌরব। স্যারকে ছাড়া এই দায়িত্ব আরো ভারী লাগছে আমাদের, এবং এটা আরো জেনে যে সামনের পথ কুসুমাস্তীর্ণ না। স্যারের সদা আশীর্বাদ আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই কবিগুরুর কয়েকটি লাইন বলে বক্তব্য শেষ করতে চাই। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে। স্যারের অবসর জীবন সুস্বাস্থ্যের ও সুখের হোক প্রার্থনা করি। ঠাকুর সারদা মা ও স্বামীজির কাছে অনেক ভালো থাকবেন স্যার। এবার বলবেন শিল্প রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উত্তম কুমার ঘড়ুই। উপস্থিত সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে কিছু স্মৃতি আলোচনা করছি। 2001 সাল, তখন সদ্য এইচএসে ভর্তি হয়েছিলাম বিদ্যা মন্দিরে। তখনকার সময় থেকে স্যারের সাথে আমাদের পরিচয়, স্যারের সাথে আমার পরিচয় হয়। অ্যাকচুয়ালি বিদ্যা মন্দিরে তখনকার সময়ে কোচিং ছিল না। 11-12 যারা আমরা পড়তাম, এবং রীতিমতো আমরা চিন্তায় থাকতাম। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে যখন আমাদের কেমিস্ট্রির ক্লাস নিলেন স্যার, সেই সময় ফিল করলাম যে বিদ্যা মন্দিরে কিন্তু কোচিং না থেকেও এখানে কলেজে 11-12 পড়া যায়। এবং তার আগে একটা ঘটনা ছিল। অ্যাকচুয়ালি তখন আমরা প্রথম 6-7 দিনের মাথায় আমরা ছেড়ে চলে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমার কয়েকজন বন্ধু চলেও গিয়েছিলাম বাড়ি, তখন এই স্যারের ক্লাস পাইনি। পরে ফিরে এসে নেক্সট উইকে যখন এলাম তখন স্যারের ক্লাস পেয়েছিলাম, এবং ফিল করলাম যে কোচিং ছাড়াও 11-12 পড়া যায়। এবং খুব আনন্দ পেতাম ক্লাসে। মানে আমাদের তখন 45 মিনিটসের ক্লাস থাকতো, কিভাবে টাইম চলে যেত বুঝতে পারতাম না। একটা মনে হচ্ছে কোনো একটা স্টোরি পড়তাম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার এখনো মনে আছে স্টিরিও কেমিস্ট্রির ক্লাস,
এখনো ভাসে। তারপরে 11-12-এর 2003 পরে যখন আমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এখানে, তখন আমাদের কেমিস্ট্রির কম্পোনেন্ট ফার্স্ট ইয়ারের পার্ট আমাদের স্যারাই নিতেন। সেখানেও আবার আমরা স্যারকে পেয়েছিলাম এবং আমরা খুব উপকৃত হয়েছিলাম। তারপরে এর পরের পার্ট যখন আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি চালু হলো 2011-এ, স্যার প্রথম থেকেই অর্গানিক কেমিস্ট্রির পার্টে স্যার পুরো দায়িত্ব নিয়েছিলেন। আমাদের ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক, অর্গানিক এবং অ্যানালিটিক্যাল। সে 2011 থেকে আজ পর্যন্ত মোর দেন 13 ইয়ার্স স্যার অর্গানিক কেমিস্ট্রি মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে যে পার্ট রয়েছে স্যার পুরোটাই স্যার দেখাশোনা করেছেন। আমারও খুব সৌভাগ্য হয়েছিল, আমি যখন পিএইচডি করতাম যাদবপুরে, মাঝে মাঝে সপ্তাহে এখানে আসতাম অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, স্যারের সাথে খুব প্র্যাকটিক্যাল ক্লাস নিতাম এবং খুব শিখেছি কিভাবে প্র্যাকটিক্যালকে আরও মনোগ্রাহী করা যায়। আমি স্যারের সাথে এফটিআই আর ইউভি স্পেকট্রোস্কোপির প্র্যাকটিক্যাল নিতাম। স্যার প্রথমে বলে দিতেন, তারপরে কিভাবে ছেলেদের সাথে কিভাবে করতে হবে এক্সপেরিমেন্ট ইনস্ট্রুমেন্টের সাথে খুব শিখেছিলাম। এবং আমাদের সকলের তরফ থেকে, ব্যক্তিগত আমার তরফ থেকে, প্রতিষ্ঠানের অবশ্যই তরফ থেকে আমরা আশা করব স্যার এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেন এখনো কন্টিনিউ করেন, না হলে স্যারের টিচিং অনেকে খুব মিস করবে। রিসেন্টলি অনেকে মেনশন করেছে যে আমাদের এই একটা সিম্পোসিয়াম কাম অ্যালামনি মিটিং হয়ে গেল। এর পেছনে ব্যাকগ্রাউন্ড সেটাও আলোচনা হয়েছে। আমি একটা অন্য দিক এটা বলতে চাই। এই যে 40 জন মতো অ্যালামনি কেমিস্ট্রি থেকে যারা পাস করেছে এবং এর বেশিরভাগ স্যারের স্টুডেন্ট ছিলেন, এবং দেখা যায় এর 70% স্টুডেন্টস মানে 70% যারা এসেছিলেন 40 জনের মধ্যে, তারা এখনো তাদের জীবনে প্রতিষ্ঠিত দেশে বিদেশে, এবং তারা অর্গানিক কেমিস্ট্রিতে এখন তারা প্রফেসর। সো এটাই, এর বাকি আমি আর বলতে পারছি না। এটাই বোঝা যায় যে স্যারের টিচিং কতটা তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। সেটা যদি দেখা যায় আইএসসি ব্যাঙ্গালোর, জেএনসিএসআর, টিআইএফআর, আইআইটিস, কলেজ, ইউনিভার্সিটি, বেশিরভাগ মোর দেন 60 to 70% ফ্যাকাল্টিস আর মানে তার অর্গানিক কেমিস্ট্রি স্পেশালাইজেশন। আমার ব্যাচ একটু আগে কথা হচ্ছিল, সোমনাথ বক্সি যে এখন কেমব্রিজে রয়েছে, আমাদের ব্যাচমেট। স্যার খুব ইচ্ছে ছিল এই প্রোগ্রামে বা আসার। লাস্ট বারে বললো যে আমি নেক্সট বারে এলেই যদি সুযোগ হয় আমি এই স্যারের সাথে দেখা করে যাব। এইটুকু এই বয়সে এসে এইটুকু উপলব্ধি হয়েছে, যদি আদর্শ প্রফেসর, আদর্শ শিক্ষক যদি কেউ থাকেন, তাহলে এবি স্যার সেই স্থান অবশ্যই আমাদের কাছে রেখেছেন। অনেক কিছু শিখেছি এবং যেগুলো ইমপ্লিমেন্ট করার অনেক জায়গা রয়েছে, এবং স্যার আমাদের অবশ্যই একদিন এসে গাইড করবেন এবং সেগুলো যাতে আমরা আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সবশেষে স্যার আপনি ভালো থাকুন, আমাদের অনেক শ্রদ্ধা প্রণাম নেবেন স্যার। এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করছি। এবার বলবেন মহাবিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক শ্রদ্ধেয় স্বামী শান্তোষানন্দ মহারাজ। সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। এবিএ স্যার সম্পর্কে বলতে গেলে আমার যেটুকু স্মৃতি এখন মনে পড়ছে, যে পরীক্ষা সংক্রান্ত কাজে যখনই স্যারকে আমি স্যারের সাহায্য চেয়েছি, স্যার কিন্তু একবারে বিনা চেষ্টাতে, মানে বিনা বাধায় উনি কিন্তু আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন।
এবং বিভিন্ন সময়ে ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে উনি রহরা রামকৃষ্ণ মিশনে পড়েছেন এবং সেই সূত্রে বিভিন্ন মহারাজদের, পুরনো মহারাজ যারা সাধু সন্ন্যাসী ছিলেন তাদের সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে, কোন কোন প্রিন্সিপাল মহারাজদেরকে দেখেছেন এবং এখানে কিভাবে এসছেন, তখন কোন প্রিন্সিপাল মহারাজ ছিলেন, এভাবে নানা নানা প্রসঙ্গ ওনার সঙ্গে কথাবার্তা হতো। উনি এত সিনিয়র হওয়া সত্ত্বেও যখনই পরীক্ষার কোনো কাজে ডেকেছি তিনি না করেননি এবং এসে ওই কাজটি খুব ভালোভাবে করেছেন। এর দ্বারা তার এই প্রতিষ্ঠানের প্রতি যে শ্রদ্ধা, আনুগত্য, কর্তব্যবোধ এটি বারবার আমি বুঝতে পেরেছি এবং মানুষ হিসেবেও তিনি যে অত্যন্ত ভালো মনের মানুষ সেটি বুঝেছি। এবং এতক্ষণ অনেক বক্তাই তার আভাস দিয়ে গেলেন, ব্যক্তিগতভাবে তারা এবিএইচকে কেমনভাবে দেখেছেন সেটি তারা তুলে ধরলেন। আমি ছাত্রদের দৃষ্টিকোণ থেকে ছাত্ররা এবিএইচকে কিভাবে দেখেছেন আমি একটি ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। তো আমি যখন হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট ছিলাম তখন আমার কাছে 2014-17 ব্যাচ কেমিস্ট্রির ব্যাচ ছিল। তো যখন ছেলেদের রুমে গেছি, রুমে গিয়ে এটা সেটা কথা বলছি, দিয়ে দেখি যে রুমে কেমিস্ট্রির ছেলেরা থাকতো বড় বড় মোটা মোটা বই রয়েছে। আমি কৌতূহলবশত একটু নেড়ে ছেড়ে দেখলাম যে অর্গানিক কেমিস্ট্রি ক্লেডেনের একটা বই। বইটা যারা দেখেছেন বেশ মোটা এবং বেশ রংচঙে বই। তো আমি উল্টে পাল্টে দেখছি, দিয়ে আমি বললাম যে এ তো বিশাল কঠিন বই, এ তো আমার মাথায় ঢুকবে না। তখন ছেলেরা বলল যে মহারাজ কঠিন বই ঠিকই, কিন্তু এবিএস যদি পড়িয়ে দেন, এবিএস ক্লাস করার পর এটি আমাদের আর কোনো কঠিন লাগে না। আর ছেলেদের মানে ভাষায় এবিএস হচ্ছেন অর্গানিক কেমিস্ট্রির গুরুদেব। পরবর্তীকালে হালফিলে ছেলেদের সঙ্গে যখন কথা বলেছি তখনও একই কথার প্রতিধ্বনি শুনেছি। ছেলেদের কাছ থেকে জেনেছি যে জিজ্ঞেস করেছি যে কিরে এবিএস স্যার কেমন পড়ায়, সকলেই মাথাটা নেড়ে দিত একবার 180 ডিগ্রি আর মুখে একটা চওড়া হাসি দিয়ে অসাধারণ। তো প্রাতিষ্ঠানিকভাবে এবিএস হয়তো আজকে এখান থেকে চলে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এরকম একজন মাস্টার মশাই তার কখনো বিদায় হয় না। তিনি সবসময় ছাত্রদের স্মৃতিতে মনে থাকেন, মননে মনে থাকেন এবং হৃদয়ে তিনি থাকেন। এই কটি কথা বলে তার অবসরকালীন জীবন শান্তি এবং আনন্দে কাটুক, ঠাকুরমা স্বামীজির কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি। এবার বলবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সম্মাননীয় উপাধ্যক্ষ ব্রহ্মচারী তত্ত্ব চৈতন্য। সবাইকে নমস্কার। দুটো স্বীকারোক্তি দিয়ে শুরু করব। প্রথম, ইস্ট বেঙ্গল মোহনবাগানের যখন কথা হলো, প্রিন্সিপাল মহারাজ আমায় জিজ্ঞেস করলেন যে কে ইস্ট বেঙ্গল আর কে মোহনবাগান। তো ডিজের বাড়ি জানি আমি কোন দিকে, তো বললাম উনি মোহনবাগানই হবে। সুতরাং তাহলে এবিএইচ ইস্ট বেঙ্গল হলেন, এলিমিনেট করলে ওনাকে। এবং তাই শুনে আমার খুব দুঃখ হলো, একজন ইস্ট বেঙ্গল সাপোর্টার আমরা হারাবো। আচ্ছা, আর দ্বিতীয়ত সেটা হচ্ছে আমি যেটা বলবো ভেবেছিলাম সেটা সোমবার দিন আমি বলে দিয়েছি। প্ল্যান ছিল না, কিন্তু ডিপার্টমেন্টাল একটা যেটা সম্বর্ধনা হয়েছে স্যারের, তাতে ডাকা হয়েছিল, আমি বলে ফেলেছি। তো সেটা একটু হালকা ছিল। তো তারপর আবার যখন কালকে ভাবলাম যে কি বলবো, ভাবতে গেলেই লিখতে হয় এবং ব্যাপারটা একটু গম্ভীর হয়ে যায়। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু হয়তো গম্ভীর হবে। আর এটা আমি ইংরেজিতে
লিখেছি, আর তার কারণটা আপনারা ভালোই বুঝবেন। Professor Atanu Bhattacharya represents a dwindling tradition of educators whose wisdom continues to inspire both old and not sold. A supremely well-rounded individual who understands what success is, and often more tellingly what success is not. Where Atanu Babu is head and shoulders over many of us is his sense of precise balance. It is not just what he was in his department that appealed to us, but what he was of it. I believe his career in this college was always something that was a part of what he has wanted in life, but it never consumed his soul. Atanu Babu is someone who has captured a balance many adults find tough to maintain, where they blur the lines between work and happiness and try without success to let success at work fill the hole in their hearts, except that it never happens. Some achievements or promotions may come, just never the fulfillment. Atanu Babu has rightly understood that triumph and disaster are both fleeting impostors. He took work personal, but just by the right amount. There will be many images of Atanu Babu we shall live with. For some, it will be his punctuality, or great teaching, or some mannerisms. But for me, it will be the gentle, eternal smile that graces his lips. The day is gone, the classes are over, and the singular man is alone in his world, eschewing that which is but fleeting, the kinetic joy of attainment, for that which is permanent, true happiness, that I shall remember. My deep respect and warm wishes on the new chapter of his journey. Namaskar. এতক্ষণ বক্তারা যাকে নিয়ে বললেন, এবার স্বয়ং তিনিই বক্তা, নিজের কথায় অধ্যাপক অতনু ভট্টাচার্য। সভাগৃহে উপস্থিত সকল মহারাজকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। উপস্থিত সকল সহকর্মী, অধ্যাপক, অফিসের, ল্যাবরেটরি এবং অন্যান্য যত সহকর্মী আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যা মন্দিরে আমার এই দীর্ঘ পথ চলার পেছনে যারা আমাকে প্রেরণা ইন্সপায়ার করেছে তাদের সকলকে আমি আজ স্মরণ করছি এবং প্রণাম জানাচ্ছি। প্রথমে আমি স্মরণ করছি আমার বাবা মাকে। তাদের আশীর্বাদ আমি মনে করি, বিশ্বাস করি এটা, যে আমার জীবনের সবচেয়ে মূল শক্তি। হায়ার সেকেন্ডারি পাস করার পর আমি রওরা রামকৃষ্ণ মিশনে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হই। তখন থেকে আমার কিন্তু মহারাজদের সঙ্গে যে রিলেশন তখন থেকেই তৈরি হয়ে যায়। আমি আজকের দিনে এরপর প্রণাম জানাই, আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি শিবমানন্দ এবং ধ্যানাত্মানন্দ, এই দুজন মহারাজকে। তাদের আশীর্বাদ আমি পেয়েছি। ধ্যানাত্মানন্দের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বেলঘরিয়া স্টুডেন্ট হেলথ হোমে তখন ছিলেন। আমি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, এত সুন্দর উনি ব্যবহার করলেন এবং আমাকে
আশীর্বাদ করলেন। উনি আমার যতদূর মনে হয়েছে উনি বাংলাদেশের লোক, আমিও পূর্ববঙ্গের ফরিদপুর জেলার, এবং সেখান থেকে সেখানে চলে গেলেন এবং অনেক আশীর্বাদ উনি দিয়েছেন আমাকে। এটা আমার কাছে একটা বিরাট মূল্যবান জিনিস, এই দুজনের যে আশীর্বাদ আমি পেয়েছি। এরপরে আমি স্মরণ করছি আজকের দিনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যত অধ্যাপক, শিক্ষক আমাকে পড়িয়েছেন তাদেরকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর অসীমা চট্টোপাধ্যায়, প্রফেসর সি.কে. ঘোষ, তিনি বিদ্যামন্দিরের ছাত্র ছিলেন, প্রফেসর তলাপাত্র, কয়েকজনের নামই বলছি আমি। প্রফেসর শ্রীপতি চক্রবর্তী, যিনি রহরা কলেজে ছিলেন, অসাধারণ প্র্যাকটিক্যাল পড়াতেন, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই অসাধারণ। শ্যামাপ্রসাদ গোস্বামী অর্গানিক পড়াতেন রহরা কলেজে। এছাড়া শেষে যে নামটি বলবো, প্রফেসর অচিন্ত সেন, সায়েন্স কলেজে ওনার 2 বছর যে পড়ানো, বিশেষত হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি, যার পরে আমি গবেষণা করেছি, অসাধারণ টিচিং। মানে ওই 1 ঘন্টা আমি গোগ্রাসে গিলতাম, মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম ওই 2 বছর। ওটা আমার বিরাট ইন্সপিরেশন আমার জীবনে। রহরা কলেজে ঢোকার পরই যেমন মহারাজদের সঙ্গে আমার সম্পর্ক যোগ হলো, তখনই আমি আরো 2টো জিনিস এই জীবনের, এই অধ্যাপনা জীবনের এই পর্যন্ত, হয়তো ভবিষ্যতে কি হবে জানি না, 2টো জিনিসকে আমি আঁকড়ে ধরেছিলাম। এক হচ্ছে রামকৃষ্ণ কথামৃত, আর হচ্ছে পিটার সাইক্সের অর্গানিক বই। অসাধারণ এই 2টো বই আমাকে অনেক ইন্সপিরেশন জুগিয়েছে। এবারে আমি বিদ্যামন্দিরের যে জার্নি শুরু হলো, সেখান থেকে কিছু কথা আমি বলছি। প্রথমে আমি যখন ঢুকলাম তখন প্রিন্সিপাল মহারাজ ছিলেন স্বামী মেধসানন্দ, সন্দীপন বলেছে একটু আগে, গহনাথ মহারাজ। সে সময় উনি বেনারস নিয়ে একটা রিসার্চ করছে। তা আমি ছুটিতে আমার বাবা মাকে নিয়ে বেনারসে গিয়েছিলাম। আমার বাবা বাংলা এবং সংস্কৃত পড়াতেন বারাকপুর গভর্নমেন্ট স্কুলে, কিন্তু তিনি পুরোপুরি আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। বাবা মাকে নিয়ে বেনারসে গিয়েছিলাম। সকালবেলা মহারাজ তার নোটিশে ডিসিপ্লিনের কথা বলেছেন। এটা কিন্তু ট্রেনিং আমি বাবার থেকেই পেয়েছি, আমি বাবার থেকেই পেয়েছি। ওখানে গিয়েও দেখেছি সূর্যোদয়ের আগে তিনি, যেমন বাড়িতে করে ওখানেও দেখেছি, সূর্যোদয়ের আগে তিনি ঘুম থেকে উঠতেন, গঙ্গায় যেতেন, আমি তার সঙ্গে যেতাম। বিশ্বনাথ মন্দির, কেদার মন্দির এসব দর্শন করতেন। সেই সমস্ত বর্ণনা, ঘাটের বর্ণনা মহারাজকে আমি বলেছিলাম, গহনাথ মহারাজ। ও আমার অভিজ্ঞতার কথা উনি জানতেই চেয়েছিলেন যে বেনারস গেলেন, কিছু আমাকে বলুন, আপনি ওখানে কাটাবেন। গহনাথ মহারাজের আমলে এরপর যেটা হলো, কিছুদিন পরে ওই সেলিব্রেশন, 50 বছরের সেলিব্রেশন হবে কলেজে। পেছনে যেখানে ভলিবল খেলা হয় ওখানে মণ্ডপ করে অনুষ্ঠান হয়েছিল, আমার বেশ মনে আছে এখন। এবং সেই অনুষ্ঠানে প্রফেসর অসীমা চট্টোপাধ্যায় এবং প্রথমে বক্তব্য রাখলেন, তারপরে যে বক্তৃতা দিলেন স্বামী রঙ্গনাথানন্দ। এবং সেই বক্তৃতা মানে আজও আমার মানে হৃদয়ে একটা কম্পন আছে, অসাধারণ। আমি আমার দেখার সুযোগ হয়েছিল তার বক্তৃতার সামনে থেকে দেখার। তিনি এখান থেকে আমার যতদূর মনে হচ্ছে 91-এ উনি চলে গেলেন, 93। সে যেদিন গেলেন সকালবেলা, আমার সেই দিনটার কথা মনে আছে, আমাকে একটা কথা বলে গেলেন যে তোমার উপর ছাত্ররা অনেক প্রত্যাশা করে, তুমি তার মর্যাদা দিও। এই কথা উনি বলে গেলেন আমাকে। তো ওনার সঙ্গে সঙ্গে আমরা মঠে গেলাম, সেই স্মৃতিটা আমার এখনো মনে আছে।
উনিও যাচ্ছেন, আমরা কয়েকদিন অধ্যাপক ওনাকে অ্যাকম্পানি করলাম। মঠে গিয়ে উনি সাষ্টাঙ্গে সমস্ত মন্দিরে প্রণাম করলেন, তারপর উঠে চলে গেলেন, হাসি মুখে চলে গেলেন। গণনাথ মহারাজের পরে যিনি প্রিন্সিপাল হলেন তিনি প্রভাকর মহারাজ। প্রভাকর মহারাজের আমলে হোস্টেলে সুপার ছিলেন, অনেক সুপার ছিলেন, তার মধ্যে দুজন মহারাজ, স্বপন মহারাজ এবং রাজা মহারাজ, এদের কথা আমার অনেক মনে আছে। প্রভাকর মহারাজ তখন এসেই আমাকে, আমি তার আগে হাই সেকেন্ডারি সেটা নিইনি ক্লাস, হাই সেকেন্ডারি একটা ক্লাস আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট বললেন যে মহারাজ বলেছেন তুমি একটা করে হাই সেকেন্ডারি ক্লাস নেবে, আরটি স্যারের সঙ্গে তুমি সিলেবাসটা জেনে নাও, অর্গানিক পড়ানোর জন্য একটা করে ক্লাস নেবে। তো একদিন সিঁড়ি দিয়ে উঠছি, মহারাজ ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দু তিনজন ডিগ্রি কোর্সের ছাত্রের সঙ্গে কথা বলছেন। তা আমাকে দেখে উনি বললেন আপনি আমাকে বিপদে ফেলে দিলেন। কেন মহারাজ? এই ছাত্রগুলো আপনি একটা নতুন বই, তখন লকডাউনের, আসাদুল্লাহ বলেন লকডাউনের বইটা জাস্ট বাজারে এসছে, ওই লকডাউনের বইটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনে লাইব্রেরি দিয়েছিলাম, যেমন হয় আর কি, তারপর ওদের থেকে আমাকে টাকা দিয়ে দিয়েছে, এরকম হয়। কিন্তু প্রথম যে বইটা আসবে সেই বইটা থাকবে হচ্ছে রিডিং রুমে, সেটাকে কোনো লেন্ডিং এ যাবে না। এই ছাত্রগুলো ডিগ্রি কোর্সে পড়ে, তিনজন, এরা আমাকে অভিযোগ করছে যে আপনি ক্লাসে যে নতুন বইটা রেফারেন্স দিয়েছেন সেটা এরা পাচ্ছে না, কারণ হায়ার সেকেন্ডারির ছেলেরা তিনজন গ্রুপ করে ওই বইটা দেখতে শুরু করে দিয়েছে, এরা আর দেখতে পাচ্ছে না, আপনি আমাকে বিপদে ফেলে দিয়েছেন। মানে তাদের মধ্যে অর্গানিক খানিক ইন্টারেস্ট বেশি গ্রো করে গেছে। কদিন পরে মানে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার পরিবার, আমার বাবা মা, আমার পরিবার আর বিদ্যামন্দির কোনো বিচ্ছিন্ন না, পুরোটা নিয়েই যেন একটা পরিবার, এরকম আমার ফিলিংসটা ছিল। যত ঘটনা এখানে ঘটতো আমি বাড়িতে গিয়েও শেয়ার করেছি, বাবা মা পরিবারের সঙ্গে শেয়ার, এবং সব ঘটনার মধ্যে যেমন আমার অধ্যাপক এরা আছেন, তিনি মহারাজদা একটি সিংহভাগে জুড়েছিলেন। পরের ঘটনাটা মানে এগুলো প্রভাকর মহারাজকে আমি দেখেছি যে অনেকে একটু রাগী বলতো, কিন্তু আমার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক ছিল না। অনেকে বলতো একটু রাগী, মহারাজ একটু রাগী, আমার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক ছিল না। প্রভাকর মহারাজ যখন বাংলায় বক্তৃতা দিতেন তখন সেই বক্তৃতার শেষে ক্রিকেটের প্রসঙ্গ আসত। রাহুল দ্রাবিড়ের নাম উনি প্রায় প্রতি বক্তৃতায় উনি রাহুল দ্রাবিড়ের নাম উচ্চারণ করতেন। তাকে মহারাজের ঘরে ঢুকেছি, আমি দেখছি যে সই করতে যেমন ঢুকতে হয়, যে পাশে একদম সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক বসে আছেন, আর একজন বোধহয় ব্রহ্মচারী মহারাজ ছিলেন। প্রভাকর মহারাজ তার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন। আমি গিয়ে যেমন সই করলাম, সই করে উঠে আসছি, এবিএইচ একটু বসুন। প্রথম দিকে উনি এবিএইচ আপনি বলতেন, পরের দিকে অতনু তুমি হয়ে গেছিল। তারপর ওনার সঙ্গে কথা বলতে বলতে তারপর ইংরেজিতেই আমাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তার বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়, ইনি হচ্ছে অতনু ভট্টাচার্য, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সচিন তেন্ডুলকার। আমি বললাম মহারাজ কি তা রাহুল দ্রাবিড় সরে এলেন, সেটাই আমি তখন ভাবছিলাম। স্বপন মহারাজের কথা আমার অনেক মনে আছে। যখন উনি ওই সারদা পীঠে খেতে যেতেন, খেয়ে বিদ্যা মন্দিরে যখন আসতেন তখন উনি ডিপার্টমেন্টে প্রায় আসতেন, এবং তার সঙ্গে আমার কথা হতো, অনেক কথা হতো, অনেক আধ্যাত্মিক কথাও হতো তার সঙ্গে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিদ্যা মন্দিরের ছাত্ররা কতটা ভাগ্যবান। সেই সময় টিফিনের পরে শিডিউলটা এরকম ছিল,
1:20 টিফিন শেষ হয়ে যাবে, 1:20 থেকে 2:05 একটা ক্লাস হতো, তারপরের ক্লাসগুলো ছিল 40 মিনিট করে, আর কলেজ শেষ হতো 4:45। এই শিডিউল ছিল। তো প্র্যাকটিক্যালের আগে উনি এসে কোনো ছাত্র হয়তো আগের দিন কোনো জ্বর এসেছিল, আমাকে বলতেন যে এই ছেলেটির জ্বর এসেছিল, আপনি একটু দেখবেন যেন যদি কোনো শরীর খারাপ লাগে তাহলে হোস্টেলে পাঠিয়ে দেবেন। মানে এতটা আমি এগুলো কোনো একটা আশাই করতে পারবে না। এই ইনস্টিটিউশনের ছাত্ররা সত্যিই ভাগ্যবান। বা কোনো ছাত্র যদি আগের দিন স্টাডি রুমে কোনো কিছু যায়নি বা শুয়ে পড়েছে, একে একটু ইন্সপায়ার করবেন তো, ছাত্র ধরে ধরে ইন্সপায়ার করবেন তো, যেন পড়াশোনাটা ঠিকঠাক করে। এরকম কথাবার্তা হতো। আমি স্বপন মহারাজের কথা বলছি। তা একদিন উনি ওরকম এলেন, আমার স্মৃতিতে মনে মেমোরি আছে, সেগুলোই বলছি। একদিন উনি এরকম এলেন, প্র্যাকটিক্যাল ওইরকম হবে একটু পরে, তখন আমাকে আগে একটু চিন্তিত থেকে জিজ্ঞেস করলেন, আপনি কিছু চিন্তা করছেন? তখন কিন্তু কলেজে এসে পরীক্ষা হতো, 3rd ইয়ারের পরীক্ষা আগে হয়ে যেত, যারা ইউনিভার্সিটির পরীক্ষা দেবে তার আগে তার টেস্ট হয়। টেস্টটা 2 ভাগে হতো, একবারে সবার পরীক্ষা হতো না। 3rd ইয়ারের পরীক্ষা নোটিশ পড়ে গেছে, 1st ইয়ার 2nd ইয়ার কিন্তু তখন ক্লাস করছে, তাদের কোনো ক্লাসে কোনো ডিসরাপশন হতো না। তাই মহারাজকে বললাম যে আমার একটু পরে প্র্যাকটিক্যাল শুরু হবে, কিন্তু টিকেই তরুণবাবু আমার সঙ্গে যিনি প্র্যাকটিক্যাল করাবেন তিনি এখনো আসেননি, মনে হচ্ছে আর তিনি আর আসবেন না। কিন্তু আমার একটা ইনভিজিলেশন ডিউটি পড়ে গেছে ওইখানে, তাহলে দুজনেই যদি অফে প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে না। আমি আশ্চর্য হলাম, মহারাজ আপনি প্র্যাকটিক্যাল ক্লাসটা নিন, আমি ইনভিজিলেশন দিতে যাচ্ছি। এই ছিলেন এখানকার আবহাওয়া। পরের দিন যখন প্রভাকর মহারাজের কাছে, সত্যি তিনি চলে গেলেন ইনভিজিলেশন দিতে, আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা কন্টিনিউ করলাম। এই মহারাজ প্রভাকর মহারাজের কাছে যখন গেছি আমি পরের দিন সই করতে, মহারাজ বলছেন রসিকতা, আপনার ইনভিজিলেশন ব্যাপারটা পুরো সাধু মহলে ছড়িয়ে গেছে। আপনার ইনভিজিলেশন কখন পড়বে আমি থিওরিটা আগে নোট করিনি, যখন সবসময় দেখি যেটা ওভারল্যাপিং না হয় আমি দেখিনি একবার, কিন্তু এবার থেকে দেখি প্র্যাকটিক্যালটাও দেখতে হবে। প্রভাকর মহারাজের পরে প্রিন্সিপাল হন এখানে আনন্দ মহারাজ। আনন্দ মহারাজের বয়সটা আমার কাছাকাছি, আমি ওনার সঙ্গে প্রায় বন্ধুর মতোই মিশতে থাকলাম। মানে প্রিন্সিপাল মহারাজ কিন্তু আমার ফ্রেন্ডশিপ মতন হয়ে গেল ওনার সঙ্গে ব্যাপারটা। তো ওনাকে কোনো কারণে মুখ গোমরা করে থাকলে অফিসে চিন্তা করে আমি একটু হেসে বলতাম, আপনি কিন্তু ডবল আনন্দ মহারাজ, আবার পরে একটা কিন্তু আনন্দ আছে, আপনার ওই গম্ভীর ভাবটা কিন্তু মানায় না। এরকম কথা কিন্তু আমি প্রায় বলতাম না। তো একদিন আমি যখন ঢুকে দেখছি যে উনি একটু চিন্তা করে কাজ করছেন, আমি সই করে উঠছি না, তা মহারাজ আমাদের, এই যে আপনি এসে গেছেন, যে আমরা এখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট খুলছি। তো মাইক্রোবায়োলজিতে আমাদের এখন তো সব অধ্যাপক তো এখনো কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, অসিত সরকার তখন ছিলেন, আপনাকে কিন্তু মাইক্রোবায়োলজি ক্লাস নিতে হবে। আপনি অসিত সরকারের সঙ্গে সিলেবাস জেনে নিন, আপনার সিলেবাস। তো মহারাজ আপনি একটু হাসুন, আমি ঠিক মাইক্রোবায়োলজি ক্লাস নিয়ে নেব। তা আমি কয়েক বছর মাইক্রোবায়োলজি পড়িয়েছি এখানে, মাইক্রোবায়োলজি, স্টিরিওকেমিস্ট্রি এবং কার্বোহাইড্রেট। তারপর ওদের প্রফেসর যখন এসে গেছে তারপরে নিয়ে আমার মনে হয় 4 বছরের মতন আমি ওই ক্লাস এখানে নিয়েছি। মাইক্রোবায়োলজি আনন্দ মহারাজের পর প্রিন্সিপাল হন এখানে সঞ্জীব মহারাজ। সঞ্জীব মহারাজের আমি আগে ভক্ত হয়ে গেছিলাম। আমি ভক্ত হয়েছিলাম এই কারণে যে ওনার বক্তৃতাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, অসাধারণ বক্তৃতা। তা শুনতে শুনতে আমার যখন প্রিন্সিপাল হলো, তখন মহারাজকে আমি একদিন জিজ্ঞেস করলাম, মহারাজ এখানে গান শেখানো হয়, তবলা শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, তাহলে আমাদের মতো যারা মঞ্চে উঠতে পা কাঁপে, গলা আটকে যায়, তাদেরকে আপনি একটু বক্তৃতার কিছু ট্রিট দিতে পারেন না?
এরকম বললাম সঞ্জীব মহারাজকে। উনি হাসছেন মিটি মিটি আমার দিকে তাকিয়ে। তখন আমি বললাম, মহারাজ রামকৃষ্ণ কথামৃতে হাসছেন, কিছু জবাব দিচ্ছেন। রামকৃষ্ণ কথামৃতে ভগবান রামকৃষ্ণদেব একটু রসিকতার সঙ্গে একজন বলছেন, আমাকে একজন বলছে সমাধিটা কি শিখিয়ে দেবে, সমাধি শিখিয়ে দিতে বলছে। আমাকে একজন বলছে, আমার রসিকতা বলছে, সমাধিটা আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন। তাহলে আমি কি সেই রকমই কিছু আপনাকে বললাম যে যে ভক্তিরাম শেখ? তখন উনি হো করে হেসে উঠলেন। যাক, ব্যাপারটা সেখানেই ধামাচাপা পড়ে গেল। সঞ্জীব মহারাজের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটা, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা মেমোরেবল ডে, প্রফেসর নিগিসি এখানে এসেছিলেন এবং তিনি মহারাজ খুব দ্রুত উদ্যোগ নিয়ে, যখনই কলকাতায় এসছে, নোবেল লরিয়েট সায়েন্টিস্ট, এবং তাকে বিদ্যামন্দিরে আনার জন্য মহারাজ অসাধারণ এনার্জেটিক ছিলেন। মহারাজ তাকে বিদ্যামন্দিরে আনালেন এবং সারাদিন তিনি ছিলেন। আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম সেই দিনটায় যে একজন নোবেল লরিয়েট সায়েন্টিস্ট কতটা নিরহংকার হতে পারে। সমস্ত অধ্যাপক ছাত্রদের সঙ্গে তিনি কথা বললেন। পরে ওখানে অডিটোরিয়ামে একটা অসাধারণ লেকচার দিলেন। সেই লেকচারে উনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা কথা আমার সারা জীবন মনে থাকবে, যে তাঁর স্বপ্ন, মানুষ নানা রকম স্বপ্ন দেখে। নিগিসি কাপলিং রিয়াকশন এখন অর্গানিক কেমিস্ট্রির একটা লিডিং ব্যাপার এবং সেখানে অনেক মলিকুল, অর্গানিক মলিকুল সিনথেসিস করা যায়। যে কাপলিং রিয়াকশনটা উনি ডিসকভার করেছিলেন এবং যার কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন, নিগিসি কাপলিং রিয়াকশন। উনি বললেন, এখন পর্যন্ত পিরিয়ডিক টেবিলের মোটামুটি 12টা এলিমেন্টকে অর্গানিক সিনথেসিসে ব্যবহার করা হয়। আমার স্বপ্ন হচ্ছে হোল পিরিয়ডিক টেবিল কখন ব্যবহার করা হয়। অসাধারণ স্বপ্ন। মলিকুল নিয়ে স্বপ্ন দেখছি যে কত মলিকুল তৈরি করা সম্ভব। যদি ফুল পিরিয়ডিক টেবিলকে আমি ব্যবহার করতে পারি তাহলে আমি কত মলিকুল বানাতে পারবো। এইগুলো হচ্ছে শিক্ষা। সঞ্জীব মহারাজের আমলে আমাদের যে ল্যাবরেটরিগুলো সব আধুনিকীকরণ, সংস্কার, প্রচুর যন্ত্রপাতি এলো। এই উত্তম বলে গেল ইভি, আইআর, এই সমস্ত যন্ত্রপাতি, সমস্ত ফিজিক্যাল ল্যাব, এই সংস্কারগুলো ওনার আমলেই হয়েছে এবং স্টাফ রুমটাও সংস্কার হয়েছে। আগে হেডের ঘর আলাদা ছিল, এদিকে ছিল। তো মহারাজ আমাকে বলা, আমি বললাম, না আমার কোনো আলাদা ঘর দরকার নেই, আপনি একটা ঘরেই ব্যবস্থা করে দিন, আমরা সবাই ওখানে মিলে বসবো। তা আমরা গল্প করবো, কথা বলবো, ডিসকাস করবো কেমিস্ট্রি, কোনো আলাদা ঘর করবেন না। তো ওইদিকে ওই মহারাজের আমলে প্ল্যান করে উনি এই সমস্ত সংস্কারগুলো সঞ্জীব মহারাজ করেছিলেন। এখানে উত্তম বসে আছে, ও স্বীকার করবে নিশ্চয়ই, সঞ্জীব মহারাজের প্রেরণাতেই আজকে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এই যে রিসার্চ, যেটা আন্তর্জাতিক মানের রিসার্চ হচ্ছে, একটা পরিচিতি পেয়েছে বিদ্যামন্দির রিসার্চের একটা প্ল্যাটফর্ম, উত্তমকে কেন্দ্র করে। এর পেছনে রয়েছে কিন্তু সঞ্জীব মহারাজের অবদান। ভার্গব মহারাজের সঙ্গে আমার কিন্তু ততটা ইন্টারাকশন হয়নি। ভার্গব মহারাজ উনি খুব বেশি কথা বলতেন না, কারণ তখন করোনার আমল, ফলে ওনার সম্বন্ধে আমার ইন্টারাকশন সেরকম হয়নি। মহারাজ বসে আছেন, প্রিন্সিপাল মহারাজ, আমাদের এখন বর্তমান প্রিন্সিপাল মহারাজ। তো উনি দুটো ফেজ দেখছি ওনার, প্রিন্সিপালের আগে এবং প্রিন্সিপালের পরে দুটো ফেজে দেখছি। আগেই কিন্তু বেশি ডিপার্টমেন্টে আসতেন, প্রিন্সিপালের হওয়ার আগে ওনার হাতে একটা চিরকুট থাকতো সবসময়। আমাকে বলতেন এসে, এই রিয়েজেন্টগুলো আপনি প্রাণেশকে দিয়ে বানিয়ে দেবেন, আমার প্র্যাকটিক্যালের দরকার, এই রিয়েজেন্টগুলো যেন প্র্যাকটিক্যালের আগে। তো হেসে উনি ওইটা বলে আমাকে চলে যেতেন। তা একদিন ওরকম নিয়ে এসছেন হাতে চিরকুট, কিন্তু সেই চিরকুটটা কিন্তু আলাদা। সিবিসিএস সিলেবাসটা যখন শুরু হবে, এই সিলেবাসটা সিবিসিএস তখন নতুন করে শুরু হবে, তখন জেনারেল প্র্যাকটিক্যালের কি কি অর্গানিক পার্টে থাকবে তার একটা লিস্ট নিয়ে
উনি আমার সঙ্গে দেখা করতে এলেন যে এইগুলো আপনাকে ইনকর্পোরেট করাতে হবে অর্গানিক সিলেবাসের মধ্যে। এখন এবার বলেও গেলেন যে সিলেবাস ফাইনাল হয়ে গেলে আমায় কিন্তু দেখিয়ে নেবেন ইনকর্পোরেশনটা। তা যখন সিলেবাস করতে নিয়ে বসি, আমি ওই লিস্ট থেকে আর এক্সিস্টিং যে সিলেবাস নিয়ে আমি যখন বসলাম, তখন আমি বুঝলাম যে শেখরকে ম্যানেজ করে নিতে পারবো। ইনঅর্গানিক মানে ইনঅর্গানিক, ওকে আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু ফিজিক্যালকে নিয়ে আমার একটু সমস্যায় পড়তে হবে। ভাগাভাগি, অর্গানিক মানে কেমিস্ট্রি মানে তো 1/3, ঠিক আছে। তা আলটিমেটলি যখন সিলেবাস ফাইনাল হলো, মহারাজ এলেন, তখন মহারাজকে বললো আপনি যা বলেছেন প্রায় পুরোটা ইনকর্পোরেট হয়ে গেছে, এনএমআরটা আমি ঢোকাতে পারিনি, আমি অনির্বাণকে বলে দিয়েছি ও আলাদা ক্লাস নিয়ে এনএমআরটা আপনাকে পড়িয়ে দেবে। মহারাজ হাসি মুখে চলে গেলেন, কারণ উনি যে কথাটা বললেন খুব ইম্পর্টেন্ট। আমার ইনকর্পোরেশনে যাওয়াটা মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি অতটা নজর দিচ্ছি না। এরপরে যে মহারাজের কথা আমি বলবো, সুদীপ মহারাজের ঘরে আমি যখন যেতাম, ওনার সঙ্গে আমার নানা বিষয় আলাপ, শুধু আমি যে ওই কাজগুলো করতাম তা না, আমার সঙ্গে তার বাইরেও অনেক কিছু আলোচনা হতো। তা একদিন আমি মহারাজের সঙ্গে বিতর্কের শেষে মহারাজকে প্রমাণ করে দিয়েছি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নরেন্দ্রপুর, রহরা, বিদ্যামন্দির তিনটেকে মিলে আপনি যদি ভাবেন বিদ্যামন্দিরের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটি বেস্ট, এবং এটা উনি তখন সেদিন মেনে নিয়েছে। এরপরে যে মহারাজের কথা বলবো তার নাম দীপঙ্কর মহারাজ। এখানে অনেকেই দেখেনি আমাদের এরা। দীপঙ্কর মহারাজ আমি যখন ঢুকি তখন উনি ভাইস প্রিন্সিপাল ওই পোস্টে ছিলেন, ওখানে তখন হোস্টেল ছিলেন, তারা ভাইস প্রিন্সিপাল হলেন দীপঙ্কর মহারাজ। তা আমি যখন ঢুকি তখন ওনার সাদা ড্রেস, তখন সন্ন্যাসী ড্রেস ছিল না, 86 সালের ফেব্রুয়ারি। একদম ঢোকার সময়কার একটা কথা বলছি। তা একদিন 4:45 কলেজে বেরোতে বেরোতে আমার 5টা হয়ে গেছে, আমি যন্ত্রসঙ্গীতের আওয়াজ পাচ্ছি। তা আমি বাড়ির পথ ছেড়ে সিঁড়ি দিয়ে উঠে ওটাকে ফলো করে 3 তলায় গিয়ে একটা সরু সিঁড়ি উঠে গেছে, ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, দেখলাম মহারাজ রেয়াজ করছেন। তা আমাকে ডেকে বলে তুমি নতুন জয়েন, একদম প্রথম দিককার কথা। হ্যাঁ, কেমিস্ট্রি জয়েন করেছি। তাই এমনি পরিচয় জিজ্ঞেস করলে একটা ক্যাসেট আমাকে দিলেন, এটা ক্যাসেটটা বাড়ি গিয়ে শুন। বাড়ি গিয়ে ক্যাসেট চালিয়ে যখন চালিয়েছি, সেটা ছিল শঙ্করাচার্যের শিবের উপর একটা স্তোত্র। এত সুন্দর কণ্ঠ এবং এত সুন্দরভাবে তার বন্দনা। আমি রোজ কলেজ থেকে গিয়ে ওই স্তোত্রটাই আগে শুনতাম, কলেজ থেকে গিয়ে আমার বাবাকেও শুনিয়েছি। শুনতাম, শুনতে শুনতে বেলুর মঠ থেকে ওই স্তব কুসুমাঞ্জলির একটা বই আছে, যেখানে সমস্ত স্তবগুলো এক জায়গায় করা আছে, সেই বইটা আমাদের আছে। ওইটা নিয়ে বসতাম, ওটা করতে করতে ওটা মুখস্থ করে ফেললাম। সেটা মুখস্থ করে সেটা পাঠও করতাম, বা পাঠও করি, এখনো করি। কিন্তু শিবরাত্রির দিন কিন্তু মহারাজকে মনে পড়ে, যে যখন আমি উপোস করে ওই শিবের পুজো করি, শেষে ওই স্তব করি, তখন আমার কিন্তু দীপঙ্কর মহারাজের কথা আজও মনে পড়ে। কারণ তিনি আমাকে ওটাতে উদ্বুদ্ধ করেছিলেন, ওই শিবের বন্দনা। রহরা কলেজে অমল মহারাজের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তারপরে ভেঙ্কট মহারাজ ওখানে প্রিন্সিপাল হলেন। তা রহরা কলেজে একদিন আমি গেছি, তখন এক্সটার্নাল পরীক্ষা নিতে হবে ইউনিভার্সিটি, তখন অটোনমাস ব্যাপারটা ছিল না। 2008 সালে সম্ভবত মনে পড়ছে। তা গিয়ে যখন পরীক্ষার কাজ শুরু, তখন ওখানকার হেড আমার বন্ধু লোক ছিল, আমার ল্যাবের কোয়ার্কার চন্দ্রকান্ত ব্যানার্জি। উনি বললেন যে এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স খোলা হবে পিওর কেমিস্ট্রির উপর, তোমার কথা কিন্তু ভাবা হচ্ছে। আমি বললাম আমার তো বিদ্যামন্দিরে এত ক্লাস নিতে হয়, মাইক্রোবায়োলজি এত, আমাকে
ভাবছো তুমি? আমি তুমি করেই বললাম চন্দ্রকান্তকে। বলে হ্যাঁ আমি তো তোমাকে ছাড়া ভাবতে পারছি না, কিন্তু আমি কিন্তু মহারাজকেও বলেছি, ভেঙ্কট মহারাজ ওই মানে প্র্যাকটিক্যাল চলার মাঝামাঝি সময় একবার নাপ দেন, ওনার মুখেই শুনেছি, চন্দ্রকান্তের মুখেই শুনেছি। নেবে আমাকে দেখে পরিচয় করিয়ে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম উনি চন্দ্রকান্তে বলছে এবিএইচ অতনুবাবু কি বললেন আমি ঠিক মনে নেই, ওনাকে সিলেবাসটা দিয়ে দিয়েছে, মানে উনি স্টেপ জাম্প করে গেলেন। আমি পড়াবো কি পড়াবো না ওই জায়গাতেই রাখলেন না, ওনাকে কি সিলেবাসটা দিয়ে দিয়েছে? চন্দ্রকান্ত বলছে, চন্দ্রকান্ত হ্যাঁ মহারাজ আমি এখনই দিয়ে দিচ্ছি। ও তো হেড সাইক্লিক পড়াবে, কারণ হেড সাইক্লিক ও দারুণ পারবে আমি জানি, ও হেড সাইক্লিকটা আমি দিয়ে দিচ্ছি। মহারাজ আমার দিকে তাকে একটা কথা বলছেন, আপনি না করবেন না, জানেন তো এই কথাটা মনে থাকে, জানেন তো 1+1 অনেক সময় গ্রেটার দ্যান 2। আপনি সিকিবির সঙ্গে ক্লাস নিলে আমার ডিপার্টমেন্ট অনেক এগিয়ে যাবে। তা আমি না করতে পারিনি। আমি 8 বছর ওখানে পোস্ট গ্রাজুয়েশন পড়িয়েছি, ওদের অনেক টিচার এসে গেল, তখন আমি ছেড়ে দিয়েছিলাম। পোস্ট গ্রাজুয়েট ওখানে হেটারোসাইক্লিক কেমিস্ট্রি PG1 এবং PG2 দুটো ক্লাস আমি বুধবার গিয়ে নিতাম। এবার আমি আমার ক্লাসরুমের অনেক এক্সপিরিয়েন্স আছে, সারা ভারত জুড়ে সারা পৃথিবী জুড়ে থাকা সমস্ত ছাত্রকে আমি আজকের দিনে আমার শুভেচ্ছা জানাচ্ছি। তারা ভবিষ্যৎ জীবনে আরো উজ্জ্বল পারফরমেন্স দেখাক এই কামনা আমি করছি, অনেক বড় হোক তারা। আমি একটা অভিজ্ঞতার কথা বলছি, এখানে অনেক অভিজ্ঞতা আছে। কার্বোহাইড্রেটের ক্লাস নিচ্ছি, কয়েক বছর আগের ঘটনা বলছি। 2-3টে ক্লাস, 2-3টে হবে না, দ্বিতীয় ক্লাসই হবে, ইন্ট্রোডাকশন। কার্বোহাইড্রেট অনেক বড় চ্যাপ্টার, ইন্ট্রোডাকশনই তখন চলছে। তা প্রাথমিকভাবে রিয়াকশন দুটো একটা দেখানো হয়ে গেছে। তো একটি ছাত্র দাঁড়িয়ে উঠে বলছে, আমার ধারণা সে কোনো কার্বোহাইড্রেট কোনো পেপার টেপার অলরেডি তা পড়েছে, এখন তো অনেক রকম সুযোগ আছে, সে পড়ে নিয়েছে। বলছে স্যার আপনি রিয়াকশন যেটা লিখছেন, আমি তো কার্বোহাইড্রেটের সমস্ত জিনিস সাইক্লিক ফর্মে দেখেছি, সাইক্লিক স্ট্রাকচার। আপনি যে অ্যাসাইক্লিক ফর্মে লিখছেন রিয়াকশন, এটা কি করে সম্ভব? রিয়াকশন কার্বোহাইড্রেট কেমিস্ট্রির যে গ্লুকোজ নিয়ে তখন আলোচনা চলছে, শুরু হয়েছে আর কি, সেকেন্ড ক্লাস আমার যদি মনে হয়। তার স্ট্রাকচার ডিটারমিনেশন করেছিলেন এমিল ফিশার, যাকে বলা হয় গ্রেটেস্ট অফ অল গ্রেট কেমিস্ট। 1902 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর তারও 10-12 বছর 15 বছর আগে স্ট্রাকচার ডিটারমিনেশন হয়েছে এই স্ট্রাকচার। এমিল ফিশার 1902 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর তার যে পিএইচডি গাইড ছিলেন ভন বেয়ার, তিনি 1904 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। মানে এটাকে অল টাইম রেকর্ড বলা হয়। তা আমি বললাম যে এখন তো সবে শুরু হয়েছে, এরপরে তুমি মিউটেশন শিখবে। কার্বোহাইড্রেটের অনেক রিয়াকশন তুমি দেখবে যে সাইক্লিক ফর্মে হয়, আবার ওসাজোন ফর্মেশন সেটা তো অ্যাসাইক্লিকই লিখতে হবে, সেটা তো সাইক্লিক স্ট্রাকচার নয়। তাহলে তুমি আস্তে আস্তে বিষয়টা আস্তে আস্তে ক্লাসটা এও তুমি বুঝে যাবে। কিন্তু সে যেন সেদিনই হেস্তমেস্ত করছে ব্যাপারটা। তখন আমি তাকে বললাম, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যখন শ্রীমা গেছেন, তখন ঠাকুর তাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর সাকার এবং নিরাকার, তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো, একথা জিজ্ঞেস করেছিলেন। পরে আরো জোর দিয়ে বললেন, সাকারও যেমন সত্য, নিরাকারও তেমনই সত্য। তা আমি ছাত্রটিকে তখন বললাম, তুমি কেন বিষয়টাকে এইভাবে ভাবছো না যে কার্বোহাইড্রেট ওই সাইক্লিক স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের সাকার স্ট্রাকচার, আর অ্যাসাইক্লিকটা হচ্ছে নিরাকার। তখন আমি দেখলাম যে ক্লাসে মানে শ্মশানের নীরবতা। কিছুক্ষণ পর ছাত্রটি হেসে ফেললো, আর সে কোনো প্রশ্ন করেনি। ছাত্রদেরকে আমি একটা কথাই বলেছি
এটা কথামৃতের দ্বিতীয় দর্শনের যখন সীমা গেছেন, রামকৃষ্ণদেব অনেকভাবে ঈশ্বর দর্শনের উপায় সম্বন্ধে তাকে বলছেন। বলতে বলতে শেষে একটা কথা বললেন, কোট, কথাটা এই যে ঈশ্বরকে ভালোবাসতে হবে। এই কথাটাকে আমি ছাত্রদেরকে এইভাবে বললাম যে অর্গানিক কেমিস্ট্রি শিখতে গেলে মলিকুলকে ভালোবাসতে হবে। মলিকুলকে তুমি যদি ভালোবাসতে পারো, সেটা তাহলে কি হবে, তুমি একটা জিনিসকে ভালোবাসো, তাহলে তাকে তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করবে, টাচ, ফিজিক্যাল টাচ। তাহলে তখনই তোমার মনে সেই মলিকুলটা সিনথেসিস করার একটা আগ্রহ জাগবে, যে মলিকুলটা কিভাবে বানানো যায়। এই সিনথেসিস করার যে লেটেস্ট উপায়, যে চিন্তা করার উপায়, প্রফেসর ইজে কোডে 1990 নোবেল প্রাইজ পেয়েছেন, রিট্রোসিনথেটিক অ্যাপ্রোচ, বন্ড ডিসকানেকশন অ্যাপ্রোচ। তাহলে সেইভাবে তুমি যেই এগোতে যাবে, বন্ড কেটে তুমি যেই এগোতে যাবে স্টার্টিং এটা দেখে, সেখানেই তোমার মেকানিজমের ব্যাপারটা এসে যাবে। এবং যদি সেটা স্টিরিওকেমিস্ট্রি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার স্টিরিওকেমিস্ট্রি অনুযায়ী কাইরাল মলিকুল তুমি সিনথেসিস করতে পারবে। তাহলে গোটা কেমিস্ট্রিটাই তুমি শিখে যাবে। আমাদের দৈনন্দিন পূজার শেষে একটা মন্ত্র আমরা বলি, ময়া যৎ এতৎ পূজন কর্ম কৃতম তৎ সর্বম শ্রী বিষ্ণুচরণে সমর্পিতম। এই দীর্ঘ সময় ধরে আমি এখানে যা করলাম, বিচ্ছিন্নভাবে করিনি, মহারাজের অনুপ্রেরণা, সহকর্মীদের সহযোগিতায় যা করলাম আমাকে ঘিরে, আমি সমস্ত কিছুই ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে সমর্পণ। নমস্কার। শচীন তেন্ডুলকর যখন অবসর নিতে যাচ্ছিলেন, তখন একদল লোক এই প্রশ্ন করেছিলেন যে ব্যাটে তো রান আসছে, অবসর নেওয়ার কি দরকার। বিদ্যা মন্দিরের কেমিস্ট্রি বিভাগের শচীন তেন্ডুলকর যে ফর্ম দেখিয়ে গেলেন, সে একই প্রশ্ন তার প্রতি, অবসর নেওয়ার কি দরকার। এবং আরেকটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। সহজাত শিক্ষক এই বিদায় বেলার সাধারণভাবে বিদায় বেলার এই বা অবসরে চলে যাওয়ার বক্তৃতা যেরকম হয়, তার কোনো ছিটে ফোটা চিহ্ন নেই। নিজেকে রাখলেন সূত্রধার করে, এবং যে কথাগুলো বলে গেলেন জীবনের অনেক অভিজ্ঞতার কথা, তার মধ্যে যারা আমাদের এই বিদ্যামন্দির পরিবারের নবীন সদস্য, তাদের কাছে বিদ্যামন্দিরের বিবর্তনের একটি সংক্ষিপ্ত ইতিহাসও তাদের জন্য তিনি রেখে গেলেন। ভালো থাকবেন অতনুদা। এবার বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সম্মাননীয় অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট অতনুবাবু, আমার আন্তরিক তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমার বক্তব্যকে যথাসম্ভব সংক্ষেপে এবং আমার যে স্যারের সঙ্গে আমি 2015 সালে আসি, এই প্রায় 9.5 বছরের যে তার একটু বেশি স্যারের সঙ্গে যে কাটানোর সময়, তাকে যতটা সম্ভব সংক্ষেপে আমার দু একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করব, তারপরে আমি শেষ করব। স্যার যখন বলছিলেন, প্রথমেই আমি যেটা বলবো বলে শুরু করেছিলাম, স্যার সেটা বলে দিলেন। যখন এখানে প্রথম, এখন আমি বলি যে সমস্ত ডিপার্টমেন্টই আমার ডিপার্টমেন্ট, কিন্তু একটা সময় এই প্রাণীবিদ্যা বিভাগ, মানে অণুজীববিদ্যা এবং প্রাণীবিদ্যা বিভাগ, এই দুটো ডিপার্টমেন্টের আমার একটু বেশি গতায়াত ছিল। এবং যখন প্রাণীবিদ্যা শুরু হয়, সেই সময় আমার একটু বেশি উদ্যোগ ছিল। এটা প্রয়োজনের কারণে, আমার ভালোবাসার কারণে। তো সেই সময়
যে স্যারের, তখন স্যার বিভাগীয় প্রধান, আমরা সিলেবাসটাকে এমনভাবে তৈরি করার চিন্তা করছিলাম যাতে আমাদের ছাত্ররা প্রথম প্রাণীবিদ্যা বিভাগে, এবং অবশ্যই এখানে অণুজীব বিদ্যা বিভাগকে আমি ভীষণভাবে গুরুত্ব দেব, যখন সিলেবাস তৈরি হচ্ছিল এইভাবে একটা স্ট্রাকচার করা হচ্ছিল, সিলেবাসটাকে যাতে একটা বেশ জাতীয় মানের তৈরি করা যায় এবং ছাত্ররা যেন পরীক্ষায় সেরকমভাবে সাফল্য লাভ করে। তো সেই পর্বে স্যারের খুব সহায়তা পেয়েছি। সেই সময় প্রাণীবিদ্যা বিভাগের যে ল্যাব, বিশেষ করে আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা বড় অংশ আছে, সেই জায়গাটা অতটা আমাদের মজবুত ছিল না। সেই সময় স্যারের খুব হেল্প পেয়েছি একবারে প্রথম দিকটা, এবং অবশ্যই আমাদের সেই পর্বে স্যারকে দেখেছি ঠিক মানে ভীষণভাবে সাহায্য করেছেন এই অবস্থাটা। হস্টেলের একটা দুটো কথা খালি বলবো। আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থাকার সময় বেশ কিছু যেরকম থাকে একটু ব্যতিক্রমী ছাত্র ছিল, তো তারা হোস্টেলে নানান রকম সব সমস্যা তৈরি করতো। আমি স্যার কিন্তু সেই ব্যাপারগুলোর সম্বন্ধে খুব অবহিত ছিলেন। যখনই কোনো অসুবিধা হতো স্যারকে বলতাম। একটা জিনিস আমার কিন্তু ভীষণ, সুদীপ মহারাজের সঙ্গে আমি এটা শেয়ার করব, একই আমাদের অভিজ্ঞতা। একদিক থেকে যেমন এক্সেলেন্স ছিল, তেমনি হস্টেলের ছেলেরা কিন্তু কেমিস্ট্রি ইন জেনারেল এবিএস স্যারকে খুব ভয় পেত। প্রচন্ড একটা যেমন ভালোবাসাও ছিল, আমিও এক মানে দুটো শব্দ বন্ধে বলবো, একটা বেশ সমীহ এবং ভীতি মিশ্রিত শ্রদ্ধা। এবং সেটা এসেছিল, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি, সেটা হচ্ছে স্যারের ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন এবং এই শিক্ষক জীবন, এই দুয়ের মধ্যে যে একটা তার যেমন পড়ানো, তার একাডেমিক এক্সেলেন্স, তার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্ব, এই দুইয়ের মিশেল ঘটেছিল। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই বলবো স্যার প্রশাসক হিসেবে, টিচার শিক্ষক হিসেবে যেমন, তেমনি প্রশাসক হিসেবেও তাকে আমরা বিশেষ করে যখন কোনো ছাত্রের ব্যাপারে কোনো সুবিধা অসুবিধা হতো, স্যার কিন্তু এই ব্যক্তিগতভাবে, উনি স্বপন মহারাজের কথা বললেন, কিন্তু স্যারের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি দেখেছি যখন ছাত্ররা কোনো ক্লাসে এলো না বা অসুবিধা হতো, মানে তখনও কিন্তু অল্প বিস্তর স্যারের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছিল। আর একজন অধ্যাপক বলে গেলেন, আমাদের একজন যথার্থ মাস্টারমশায়ের যে, আমি সাকসেস শব্দটা বলবো না, তার সবচেয়ে বড় জীবনে প্রাপ্তি সেটা হচ্ছে তার ছাত্ররা। এবং উত্তম বলে গেছে, স্যারের প্রত্যক্ষ ছাত্র হিসেবে অনির্বাণ বলেছে, উত্তম স্যারের ছাত্র বলেছে। এবং যে ঘটনাটির কথা আমি খুব অত্যন্ত ভাগ্যবান বলে নিজেকে মনে করছি, শিক্ষক শিক্ষণ এই জায়গাটা, পড়াশোনা আপনাদের সকলের মতো আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। এই যে আমাদের অনুষ্ঠান হলো, এইখানে এই যে যারা স্যারের প্রাক্তন ছাত্র, তারা স্যারকে যেভাবে সম্বর্ধনা শব্দটা খুব ছোট হয়ে যাবে, তাদের যে হৃদয়ের যে আন্তরিক উষ্ণতা, কৃতজ্ঞতা, তাদের ভালোবাসা যেভাবে উজাড় করে দিয়েছে। সব ছাত্ররা আসেনি, একটা ফ্র্যাগমেন্ট যারা আজকে, আমি ওদের অনুষ্ঠানে বলেছিলাম যে আজকে যারা প্রাক্তনীরা বসে আছেন তারা উজ্জ্বল প্রাক্তনী, শুধু প্রাক্তনী নন। এবং এই অভিজ্ঞতার শরীর একেবারে এই উজ্জ্বল প্রাক্তনী থেকে শুরু করে যে ছেলেটি আজকে হোস্টেলে জয়েন করেছে, অর্থাৎ এখন হয়তো সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টার পড়ছে, একই রকম কিন্তু সেই অভিজ্ঞতা ছাত্রদের। শিক্ষক হিসেবে একজন মানুষের কাছে যিনি তার গোটা জীবন অধ্যাপনাকে তিনি সাধনা হিসেবে নিয়েছিলেন, তার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি এবং ঠাকুরমা স্বামীজির ভীষণ আশীর্বাদ। পরিশেষে একটা কথাই বলবো, স্যার অনেক মহারাজদের কথা বললেন, তার সঙ্গে রামকৃষ্ণ মিশনের তার একেবারে ছাত্র জীবন থেকে সংযোগের কথা বললেন। রামকৃষ্ণ মঠ মিশনের যেটি মূল কথা, আমরা যে কোনো, যে এটা শুধু কথার কথা নয়, সেটি হচ্ছে আমরা যখনই যে কাজ করি, যে কর্মযোগের কথা স্বামীজি বলে গিয়েছিলেন, একেবারে কর্মযোগ আপনারা যখন পড়বেন, যদি পড়েন সেখানে দেখবেন পরিষ্কারভাবে স্বামীজি এই কর্মযোগে সিদ্ধি লাভ করার যে মূল দুটি পন্থার কথা বলেছেন। তার মধ্যে একটি পন্থা অবশ্যই যোগা কর্মসু কৌশলম বা অনাসক্ত হয়ে কর্ম। দ্বিতীয় পন্থা হিসেবে স্বামীজি কিন্তু একবারে পরিষ্কার বলছেন কর্মফল ঈশ্বরের সমর্পণ। রামকৃষ্ণ মঠ মিশনের এই যে স্বামীজির এই যে স্পিরিট,
স্বামীজির এই যে আদর্শ, ঠাকুরমার স্বামীজির এই যে শিক্ষা, কর্মযোগের এই যে আদর্শ দৃষ্টান্ত, এটি যে তিনি তার জীবনে পরিণত করেছেন, পরিণত করতে ঠাকুরমার স্বামীজির আশীর্বাদে সক্ষম হয়েছেন, তার পরিচয় আমরা এখন পেলাম। পুণ্যত্রয়ীর কাছে আমার, আপনাদের সকলের সাথে আমারও, আমাদের প্রত্যেকের আজকে সম্মিলিত প্রার্থনা, অধ্যাপক ভট্টাচার্য তার যে অবসর জীবন সেটি অত্যন্ত অত্যন্ত আনন্দময় হোক, তিনি অত্যন্ত সুস্থ শরীরে তার আগামী যে জীবন সেটি তিনি কাটান। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমার একটু বলে নিই, আমার কিছু বক্তব্য ছিল সেটা আমি নোটিশে লিখেছি, ছোট্ট করে আপনাদের একটা নোটিশ পাঠিয়েছিলাম, ইংরেজিতে আমি একটু লিখেছিলাম, এটা এর মধ্যে আমার কিছু বক্তব্যের কথা রয়েছে। স্যারকে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা আমি মাস্টারমশাইদের জিজ্ঞাসা করি, স্যার আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? স্যার কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন যে আমি মহারাজ এইরকমই আমার একটু ইচ্ছা, তো আমি ঠাকুরমার স্বামীজির বই আমরা স্যার ওইটাই পড়বেন এবং বাকি জীবনে ঠিক যেমন জীবন এতদিন কাটিয়েছেন, অবসর জীবনেও এই যে ঠাকুরমার স্বামীজির চর্চার মধ্যে নিজেকে রাখবেন। আবারও স্যারের যে আগামী অবসর জীবনের জন্য আমি ঠাকুরমার স্বামীজির কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে যে মানপত্র প্রদান করে অধ্যাপক অতনু ভট্টাচার্যকে সম্মাননা জানানো হবে, প্রথমে সেই মানপত্র পাঠ করবেন দর্শন বিভাগের অধ্যাপক অসীম কুমার চৌধুরী। নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ, হাওড়া, মাননীয় অধ্যাপক অতনু ভট্টাচার্যর বিদায় সম্বর্ধনা। মান্যবরেষু, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের রসায়ন বিভাগে সুদীর্ঘ 38 বৎসরের অধ্যাপনার শেষে আজ 31শে জুলাই 2024 তারিখে আপনার কর্মজীবনের অবসর মুহূর্ত সমাগত। আপনার কর্মজীবন শুরু হয় 1986 সালের 17 ফেব্রুয়ারি। সেই সময় থেকেই আপনি একজন একনিষ্ঠ অধ্যাপক হিসাবে রসায়ন বিভাগকে সমৃদ্ধ করে এসেছেন। জৈব রসায়নের আপাত কঠিন বিষয়কে অতি স্বচ্ছন্দ ও সাবলীলভাবে উপস্থাপনের মধ্য দিয়ে বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ ও মনোযোগ আকর্ষণ করতে অত্যন্ত সক্ষম ছিলেন আপনি। 2015 থেকে 2020 সাল পর্যন্ত আপনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এই ভূমিকা পালনে সকল সহকর্মী ও ছাত্রদের কাছে আপনি ছিলেন বটবৃক্ষ স্বরূপ। এই সময়ই আপনার নেতৃত্বে বিভাগের সিবিসিএস পাঠ্যক্রম শুরু হয়। বিভাগের এক কঠিন সময়ে আপনি জৈব রসায়ন ভাগের অধিকাংশ বিষয় পড়াবার দায়িত্ব কাঁধে তুলে নেন। এছাড়া রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে আপনার নিয়মানুবর্তিতা, শেখাবার বিচক্ষণতা ও ছাত্রদের প্রতি যত্নশীলতা সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে রইল। আপনি স্বল্পভাষী, মৃদু আলাপী মানুষ, অথচ সকলের সঙ্গে সুহৃদ সম্পর্ক বজায় রাখার জন্য প্রয়োজনীয় আলাপচারিতার অভাব হয়নি কখনো। আপনার নিয়মনিষ্ঠ, বিনম্র, পরিমিত স্বভাব সকলের কাছেই অনুকরণীয়। বাহ্যিক অনেক কিছু থেকেই সংযত থাকার যে অভ্যাস আপনি অর্জন করেছেন, তা আপনাকে নিয়ত প্রবহমান এক অন্তর্লীন আধ্যাত্মিক জীবনযাপনের অধিকারী করেছে। আপনি আপনার নিরলস শ্রম ও গভীর বিদ্যাবত্তার দ্বারা
বিদ্যা মন্দিরের রসায়ন বিভাগের বহুদা উন্নতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। বিদ্যা মন্দির পরিবার আজ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে আপনার সামগ্রিক অবদানকে স্মরণ করে। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ ধন্য হয়ে আপনি সুস্থ শরীরে অনাবিল আনন্দের সঙ্গে অবসর জীবন অতিবাহিত করুন, আমাদের সকলের এই একান্ত প্রার্থনা। আন্তরিক শুভেচ্ছা সহ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সন্ন্যাসী, ব্রহ্মচারী, অধ্যাপক, শিক্ষাকর্মী, ছাত্রাবাস কর্মী ও ছাত্রবৃন্দ। বেলুর মঠ, হাওড়া, 31 জুলাই 2024। হাতে তুলে দিচ্ছেন মাননীয় অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ এবং অধ্যাপক অসীম কুমার চৌধুরী। এবার অধ্যাপক অতনু ভট্টাচার্যকে শাল দিয়ে বরণ করে নেবেন অধ্যাপক সুব্রত রায় চৌধুরী এবং অধ্যাপক শেখর গাইন। অধ্যাপক অতনু ভট্টাচার্যের হাতে শ্রীমৎ ভাগবত গ্রন্থ তুলে দেবেন গণিত বিভাগের অধ্যাপক শুভঙ্কর রায়। শুভঙ্কর দা শ্রীমৎ ভাগবত গ্রন্থ তুলে দেওয়ার আগে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের মাননীয় উপাধ্যক্ষ ব্রহ্মচারী তত্ত্ব চৈতন্য তিনি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অধ্যাপক অতনু ভট্টাচার্যের হাতে। এবার অধ্যাপক শুভঙ্কর রায় অতনু ভট্টাচার্যের হাতে শ্রীমৎ ভাগবত গ্রন্থ তুলে দিচ্ছেন। অধ্যাপক ভট্টাচার্যের হাতে গ্রন্থ উপহার তুলে দেবেন অধ্যাপক সুদীপ সুব্বা। অধ্যাপক ভট্টাচার্যের হাতে গ্রন্থ উপহার তুলে দেবেন শ্রী বিভাস মল্লিক এবং শ্রী বিজয় মল্লিক। ঠাকুর, মা, স্বামীজির আলোকচিত্র অধ্যাপক ভট্টাচার্যের হাতে তুলে দেবেন
মাননীয় স্বামী শান্তোষানন্দ মহারাজ। রসায়ন বিভাগের পক্ষ থেকে অধ্যাপক অতনু ভট্টাচার্যের হাতে উপহার তুলে দেবেন শ্রী প্রাণেশ সরকার। আমরা আজকের সভার একদম শেষ পর্বে উপস্থিত। ওটা একদম সমাপ্তিতে হবে। আজকের অনুষ্ঠান শেষ হবে সমাপ্তি সঙ্গীত দিয়ে। পরিবেশন করবেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক কিছু জানলাম এবং আমরা যারা নতুন জয়েন করেছি এটা একটা আমাদের কাছে ইন্সপিরেশন। মানে আমার জন্মানোর আগে একজন যিনি জয়েন করেছেন, কিন্তু আমার বয়স খুব একটা কম নয়, তবু তার থেকে এত ইন্সপিরেশন পেয়ে, তার মুখের কথা শুনে এবং ঠাকুরমা স্বামীজির প্রতি এত ভক্তি দেখে আমি ভাবছিলাম কি গান গাইবো, ফেয়ারওয়েলে কি ধরনের গান হয়। আমি ভাবছি প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে তারপরে স্বামীজি একটা অত্যন্ত প্রিয় গান, স্বামীজি রবীন্দ্রসঙ্গীত, যেটা ঠাকুরকে খুব শোনাতেন। আমার আশা করি যে আপনাদেরও সেই গানটা আজকে ভালো লাগবে শুনতে।
আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে